সুমনদাকে দেখতে পাচ্ছি না। এখন ভাল লাগছে বিশ্বজিৎদাকে। হ্যাঁ এবার ঠিক আছে মনে হচ্ছে সব। বাট হোয়ার ইজ সুমনদা? আজকে কি কোনো কারণে ইন্টারনেটের কোনো সমস্যা আছে কিনা বোঝা যাচ্ছে না, মানে আজকের দিনটা বিশেষ করে কোন একটা সমস্যা হচ্ছে বোধহয়। সব দিনই থাকে টুকটাক দাদা, বুঝছো? একজন নাই, কিন্তু সুমনদা থাকলে আমরা শুরু করতে পারতাম না? সুমন বের হয়ে গেছে। আফজাল ভাই, কি করব আমরা? শুরু করে দিব? হ্যাঁ এই তো এসে গেছেন। ওয়েলকাম এগেইন। বেরিয়ে গিয়েছিলাম বোধহয়। শুরু করছি। হ্যাঁ, আমাকে কিন্তু একটু সহযোগিতা করো। আমি আগেই অনুরোধ করেছি যে আমাকে একটু হেল্প করার জন্য আজকে। হ্যাঁ প্লিজ। আচ্ছা। হালিয়ে খালিয়ে বাতেরুম ঢেলে তা দেখে কান হিমলা ভইল কানহা কাহা গায়ে করি বনি বসে জবরন গওয়ার হালিয়ে কালিয়ে বাতেরুম ঢেলে তা দেখে কান বিমলা ভইল। শুধু দর্শক, কবিতা প্রিয় বন্ধুরা, এই দুটো লাইন আমাদের বাংলা ভাষার আদি দর্শন চর্যাপদ থেকে বয়ন করলাম। কেন করলাম সেটার একটা কারণ রয়েছে। কারণটা পরে জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি ইন্টারন্যাশনাল ভিজুয়াল পোয়েট্রি অ্যান্ড আর্ট কার্নিভাল 2020। আজকের পর্ব 15তম পর্ব। এই কার্নিভালের আয়োজক ভিন্নচোখ। আজকে আমাদের সঙ্গে আমরা যাদেরকে পেয়েছি তার মধ্যে রয়েছেন, প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি, কবি, প্রাবন্ধিক, গবেষক, শিক্ষক মোস্তাক আহমদ দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। এরপরে আমাদের সঙ্গে রয়েছেন তিনিও শিক্ষক। এটা একটা দারুণ ব্যাপার। আজকে আমরা যাদেরকে পেয়েছি তারা প্রত্যেকে শিক্ষক। দেশের জন্য, জাতির জন্য তারা তাদের মেধা এবং জ্ঞানকে বিলিয়ে দিচ্ছেন প্রজন্মের মাঝে। আমাদের মাঝখানে রয়েছেন ইউনিভার্সিটি অফ কল্যাণীর আর্ট বিষয়ক শিক্ষক অধ্যাপক বিশ্বজিৎ মিশ্র। নমস্কার। এবং আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন শিক্ষক, তুলনামূলক সাহিত্যের অধ্যাপক, বাংলার অধ্যাপক, কবি, অনেক পরিচয় তার। সেন্ট্রাল ইউনিভার্সিটি হ্যাঁ ঠিক আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, কারণ উনি এত জায়গায় শিক্ষকতা করেছেন। সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাপক। এর আগে উনি আসাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন। আমি জানি না কোনো ভুল হচ্ছে কিনা, ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন। সুমন গুণ, প্রিয় সুমন দা। আর কেন চর্যাপদ দিয়ে শুরু করেছিলাম সেটার একটা শ্রেণীপত্রের কারণটা হচ্ছে সুমন দা।
সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি আজকের অনুষ্ঠানে। অনুষ্ঠান বলতে আমরা তো আসলে ভিন্ন চোখ যেটা করছে যে তারা যে একটা বাংলা বিশ্ব সংখ্যা করেছে, যেখানে ওপার বাংলা এপার বাংলা থেকে 100 জন কবি এবং বাংলাদেশ, ভারত সহ আরো 5টি দেশের প্রায় 70 জন চিত্রকরের আঁকা পোর্ট্রেট দিয়ে একটি সংখ্যা করা হচ্ছে। সেখানে যারা লিখেছেন, ছবি এঁকেছেন, তাদেরকে নানাভাবে নানান কড়াই ঘন্টায় পরিমাপ করে তাদেরকে নির্বাচিত করা হয়েছে। সেই সকল সম্মানিত দিগ্গ কবি, লেখক, সম্পাদক, অধ্যাপক, চিত্রকর তারা আসছেন আমাদের অনুষ্ঠানে তাদের শিল্প জীবনের কথা, শিল্পী জীবনের কথা আমাদেরকে বলছেন। আমরা সমৃদ্ধ হচ্ছি। আমি প্রথমে কাকে দিয়ে শুরু করব? 100 পেইন্টিংস ইন 100 ডেজ বিশ্বদা এইসব চিত্রকরকে দিয়ে শুরু করি। আচ্ছা, প্রথমে আয়োজক আমাদের ভিন্ন চোখ এর সম্পাদক আলী আফজল খান, ওনাকে আমার বিনম্র শ্রদ্ধা। এবং যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে কবিরা, দুজন কবি আছেন, এসেছেন, এবং সঞ্চালক দিদিমণি, এদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। এবং যেটা বিষয়টা বলার বিষয় হচ্ছে যে ভিন্ন চোখ, এই নামকরণটা কে করেছেন নিশ্চয়ই সম্পাদকের কাছ থেকেই বেরিয়েছে। এইটাতেই না, মানে এই নামের মধ্যেই এই সার্থকতাটা জড়িয়ে রয়েছে আমার যতটুকু মনে হয়। মানে ভিন্ন চোখ, মানে তার চোখ, তার দৃষ্টিভঙ্গিটা, ভিতরের যে দৃষ্টিভঙ্গিটা দিয়ে উনি দেখতে চেয়েছেন বা চাই, মানে পেয়েছেন দেখতে, যেটা আমরা এখন এই একসাথে আসার যে একটা মেলবন্ধন হয়েছে কবি এবং শিল্পীদের, এটা বহু যুগ আগে একটা সময় ছিল। আস্তে আস্তে সেটা বিভিন্ন কারণে নষ্ট হতে বসেছিল। এই মেলবন্ধনটা ভিন্ন চোখ করে দিয়েছেন, এবং বিশেষভাবে দুই বাংলার শুধু নয়, এখানে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা সংস্কৃতি জগতের সঙ্গে রয়েছেন, যারা কবিতা লেখেন, তাদের সঙ্গে আমরা শিল্পীরাও যে যোগ হতে পেরেছি বা মিলতে পেরেছি কোনোভাবে, এটা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। মানে এই সংস্কৃতিটা একটা বোধহয় আবার একটা নতুন বিপ্লবের জন্ম নিল। কারণ ছবি হতে হতে অনেক সময় কবিতার কথা মনে পড়ে যায়, আবার কবিতাও অনেক সময় ছবি হয়ে ওঠে। এই একটা অদ্ভুত একটা সম্পর্ক। সেখানে কবিদের এরম দেখতে পাচ্ছি, মানে সশরীরে তারা বলবেন তাদের অভিজ্ঞতার কথা। কারণ আমাদের ছবিটা হচ্ছে, মানে ছবি তো শব্দও নয় আর নীরবতাও নয়, এটা একটা অদ্ভুত ভাষা। এটা ভিজুয়ালি আমরা এটা কানেক্ট করি। আমরা বিভিন্ন জায়গা থেকে ইমেজগুলোকে এক এক করে নিয়ে নিজের মতো করে বুনট বাঁধি। সেমনি কবিরাও তাদের ছোট ছোট শব্দগুলোকে সুন্দর করে একটা মালার মতো করে গেঁথে উপস্থাপনা করেন। এই যে প্রত্যেকেরই দেখা একটা দেখাটা অন্যরকম। মানে এই দেখাটা হয়তো এই আমাদের যে সঙ্গে সম্পর্কটা তৈরি হবে, এই একসাথে আলোচনা হবে, একটা আড্ডা, মানে সেই আড্ডাটা হবে, এই আড্ডার মাধ্যমে হয়তো একটা অন্য যুগের সূচনা হবে বলে আমি আশা করি। কারণ পড়ানো, নিজের শিল্পকর্ম চর্চা, এর বাইরেও আরো অনেক মানুষজনের সঙ্গে যারা সংস্কৃতি জগতে বা এই কবিতা, গান বা অন্যান্য অনেক কিছুর মধ্যে দিয়ে এগোচ্ছেন, এই তাদের সঙ্গে যে একসাথে যদি মিলে চলা যায়, একটা বড় শক্তি পাবো আমরা। কারণ হচ্ছে যে আজকে আমরা অনেক কম সংখ্যায়, অনেক কম, মানে হয়তো সেই সংখ্যায় কম, কিন্তু আমরা বুঝতে পারি, আমরা 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 বুঝতে পারি কোনো একটা ক্ষতি বা কোনো একটা ভালো বা মন্দ, এটাকে বুঝতে পারি। ভিতরে ভিতরে অনেক দুঃখ হয়, কষ্ট হয়। আমরা বিভিন্ন মাধ্যমে, আমরা ছবির মাধ্যমে, কবিরা তার লেখার মাধ্যমে তার উপস্থাপনা করেন সমাজের আর 5টা মানুষের ভিতরের কথাটা বলার জন্য, ভিতরের যে দেখাটা, আমাদের দেখাটাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অন্তত
এই জায়গা থেকে মনে হয় একটা অন্য দিক উন্মোচন হবে। আর আজকের তার মানে দিনটা আমরা বড় বড় আনন্দের, একটা ছোট আর একটা বলে নিই, বড় আনন্দের এই কারণেই যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে মৃত্যুদিন, কিন্তু আবার তারই ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর আজকে তার আবার জন্মদিন। মানে দুই মহারথী আর কি। মানে রবি ঠাকুরের তো আছেই সবকিছু, আমি কিন্তু তার শিল্পকর্ম নিয়ে বলতে চাই। তার যে শিল্প, মানে রবীন্দ্র চিত্র, সেটা আমাদের কাছে একদম মানে সেভাবে অধরা আর কি। আমরা সেভাবে ওনাকে কানেক্ট করতে পারি না। কিন্তু রবি ঠাকুর কিন্তু ভীষণ ভালো ছবি এঁকে গেছেন, মানে অন্য রকম, হ্যাঁ, মানে আমরা মানে আমরা এই বিষয়টা আমরা শুনবো। আমরা গত অনুষ্ঠানেও শুনতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেই শিল্পীকে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমরা আজকে বিশ্বজিৎ দাকে পেয়েছি আমরা, এবং আজকে গুরুদেবের হ্যাঁ, গুরুদেবকে ছাড়া বাঁচা যায় না, না? কারণ ওনার যা বিস্তার, মানে এটা যদি আমরা এবং সবটা যদি আমরা কত বুঝতে পারি। ভাগ্যবান, আমরা কত ভাগ্যবান যে আমরা বাংলা ভাষা আমাদের আছে বলে আমরা তাকে পেয়েছি। আহ খুব না, ভালো লাগছিল। সেটা গর্ববোধ করছি যে বাংলা ভাষার মানুষ আমরা, যে আমাদের জায়গা থেকে ওরকম একটা মানুষ এসেছে। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা একটু সুমনদার কাছে যাই। আমরা আসলে ঠিক আমাকে বলতে হবে না, আমরা একটু সবাই ভাগ ভাগ করে নিয়ে সবার কথা একটু একটু করে শুনলে খুব ভালো হবে। দারুণ আজকের আড্ডাটা জমে উঠবে। এই সুমনদা, এই আপনি কি আমাকে বলতে পারবেন যে কবিতা লেখার, গল্প লেখার বা উপন্যাস যারা সাহিত্য রচনা করেন তাদের একটা সৃষ্টি প্রক্রিয়া রয়েছে, কিন্তু আপনি চিত্রকর কিনা আমি জানি না। আপনি কি চিত্রকরের বেদনা এবং সৃষ্টি প্রক্রিয়া বলতে পারবেন আমাদেরকে? আমি তারপর আবার বিশ্বদের কাছে এই প্রশ্নটা নিয়ে যাব এবং মোস্তাক ভাইয়ের কাছেও আমি আসবো। মানে চিত্রকরের বেদনা, সৃষ্টি প্রক্রিয়া এবং হ্যাঁ বেদনা বা সৃষ্টি প্রক্রিয়া। আমি সুমনদার কাছে চিত্রকরের, হ্যাঁ সুমন। হুম, আমি বলছি যে চিত্রকরের নির্দিষ্ট বেদনার কথা না বলে আমি বরং বলি যে যে কোনো স্রষ্টার, তিনি চিত্রকর হন, তিনি সঙ্গীত শিল্পী হন, তিনি অভিনেতা হন, অথবা তিনি লেখক হন, সবারই সৃষ্টির উৎসে সম্ভবত একটা বেদনা বোধ কাজ করেই। সেই বেদনা হচ্ছে নিজেকে প্রকাশ করতে পারা এবং না করতে পারার মধ্যবর্তী একটা দ্বিধাজড়িত অঞ্চল থাকে। সেই দ্বিধাজড়িত অঞ্চলে যে বেদনা, সেই বেদনা যে কোনো শিল্পী টের পায়, যে কোনো কবি টের পায়, যে কোনো স্রষ্টাই টের পায়। আসলে আমরা এটাও তো জানি যে পৃথিবীতে এমন অনেক শিল্পীর আমরা কথা জানি, এমন অনেক কবির কথা জানি যারা একই সঙ্গে কবি এবং শিল্পী। এই উদাহরণের তো শেষ নেই। রবীন্দ্রনাথের কথা তো আমরা জানি, ইয়েটস এর পরিবারই ছিল শিল্পীর পরিবার। তার বাবা ছিলেন একজন শিল্পী, ইয়েটস এর প্রথম দুটি বইয়ের প্রচ্ছদ করে দিয়েছিলেন তার বাবা। পিকাসো নিজে কবিতা লিখতেন, মিকেলেঞ্জেলো কবিতা লিখতেন, এবং এবং আমরা এই যদি গগার ওই ডায়েরি দেখি, ভ্যান গগের চিঠিপত্র দেখি, দেখতে পাবো কবিতার মধ্যে কিভাবে তারা ডুবে আছে। ডেলাক্রোয়ার জীবনে শেক্সপিয়ারের প্রভাব নিয়ে কত আলোচনা, প্রচুর আলোচনা। সুতরাং কবি, একই সঙ্গে কবি এবং শিল্পী, এই উদাহরণ তো পৃথিবীতে কম নেই, প্রচুর আছে। তারা যে মন নিয়ে তারা ছবি আঁকে, হ্যাঁ, সেই মন তাদের কবিতা লেখার সময় কতটা জাগ্রত থাকে সেটা নিয়ে আমরা তাদের 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 কথাবার্তা শুনে, তাদের লেখালেখি পড়ে আমরা বুঝতে পারি। আসলে সবার উৎসেই থাকে, যে কোনো সৃষ্টির উৎসেই থাকে এমন একটা মন, যে মন অনুবাদ করতে, কি অনুবাদ করতে চায়। আমি যা দেখছি, আমি যা শুনছি, আমি যা অনুভব করছি, তাকে অনুবাদ করার নামই তো সৃষ্টি। তো সেই সৃষ্টির বেদনার মধ্যে দিয়ে যে কোনো স্রষ্টাই যান এবং
ঘটনাচক্রে যিনি একই সঙ্গে কবিতা লেখেন এবং ছবি আঁকেন, এমন এমন অনেকের আমরা যে কথা জানি যিনি ছবি আঁকেন এবং ফিল্ম করেন। এবং আমরা জানি পৃথিবীর বিশ্ব শিল্পের ইতিহাসে হিচককের সঙ্গে দালির সম্পর্ক কি ছিল, বুনুয়েলের সঙ্গে দালির সম্পর্ক দালির কি সম্পর্ক ছিল না, তাই না? ফলে সেই একটা মন থাকে এবং সেই মনটা স্বাধীন। সেই স্বাধীনতার অনুবাদ কেউ ছবিতে করেন, কেউ কবিতায় করেন, কেউ অভিনয়ে করেন, কেউ ফিল্মে করেন। কখনো কখনো এই অনুবাদের ধারাগুলো মিশে যায় বলেই আমার মনে হয়। বাহ, দারুণ। দেখছেন যে আমরা আসলে দৃষ্টিভঙ্গিটা এক একজনের এক এক রকমের, হয়তো একই রকম, কিন্তু দিস ইজ অলসো আর্ট অফ স্পিচ। সেই শিক্ষক সকলেই কিন্তু ক্লাসরুমে একই বিষয় নানা রকম করে কিন্তু এক একজন ব্যাখ্যা করেন। ফলে কেউ কেউ হয়ে ওঠেন তুমুল জনপ্রিয়, আবার কেউ কেউ জীবনানন্দের মতো হতভাগাও হয়ে যান। যাই হোক, মোস্তাক ভাই কি বলবেন? মোস্তাক ভাই এ বিষয়ে আপনি কি বলবেন? যে সৃষ্টি প্রক্রিয়া, আপনি যেমন নানা মাধ্যমে কাজ করেন, হয় কি অনেক ক্ষুধা নিশ্চয়ই থাকে একটা শিল্পীর। আপনি প্রবন্ধ লিখছেন, আপনি ইতিহাস নিয়ে কাজ করছেন, আপনি জীবনী গ্রন্থ করছেন, আপনি লিটল ম্যাগাজিন করছেন, শিক্ষকতা করছেন, মানে এত কেন? কি বলবেন এর উত্তরে? প্রথমেই আমি ধন্যবাদ জানাই। খুব চমৎকার একটা প্রশ্ন এবং বিষয় আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থাপন করার জন্য। আমি শুরু করতে চাই একটু আগে আমার দীর্ঘদিনের বন্ধু সুমন যে কথাগুলো বললেন তার কথা সূত্র দিয়ে একটু শুরু করতে চাই এবং আপনার প্রশ্নকেও আমি একটু মাথায় রেখে পেয়ে যেতে চাই। সেটা আজকে যে আমরা যে অনুষ্ঠানে সবাই একত্র হয়েছি, একত্র হওয়ার মধ্যে আমি যে বিষয়টা প্রথমেই আমার ভিতরে এই চিন্তাটা যাচ্ছিল, আপনি হয়তো যে আমরা যে যে মাধ্যমে কাজ করি তার একটা প্রকাশ্য একটা সবার সামনে আমরা তো একটু আড়ালে থেকে কাজটা করি, সবারই একটা আলাদা একটা রন্ধনশালা আছে, একটা গোপন জায়গা আছে। আজকে প্রকাশ্যে সে কথাগুলো হয়তো আমাদের এখানে যে একটা বিষয় এখানে উপস্থাপন করতে হবে, এটা আমার জন্য একটা ভয়ের এবং সেই ভয়টা কাজ করে যে আসলে সেই শিল্পের সেই বেদনার জায়গা থেকেই সেই ভয়টা উচ্চারিত। কারণটা এই যে প্রকাশ্যে বলার যে বিষয়টা, সেটা এই কারণে যে আমার দীর্ঘদিনের নানা মাধ্যমে কাজ করার পেছনে যে অতৃপ্তিটা কাজ করে, সেই অতৃপ্তির যে বিষয়টাকে আজকে যখন প্রকাশ্যে সেটা বিষয়টা যখন আমরা এখানে উপস্থাপন করতে যাচ্ছি, তখন একই সঙ্গে সেই অতৃপ্তি বেদনা সবকিছু একই সঙ্গে বিজড়িত হয়ে কিন্তু আমাদের সামনে চলে আসছে। এবং সেটা আসলে আমি মনে করি একজন শিল্পী তিনি যে মাধ্যমে কাজ করেন না কেন, আমি বৃহত্তর বলছি, এটা তার সেই সারা জীবনের যতদিন তিনি কাজ করেন সেই ব্যর্থতার জায়গাটুকু, বেদনার জায়গাটুকু, দ্বন্দ্বের জায়গাটুকু সবকিছু কিন্তু একই সঙ্গে একদম প্রকাশ্যের সামনে চলে আসে। সৃষ্টি প্রক্রিয়ার এই বিষয়টা এইভাবে প্রকাশ্যে আসার পেছনে আপনি যে প্রথমে যেটা বলেছেন, যে আপনি নানা মাধ্যমে কাজ করছেন, যে প্রবন্ধের কথা উল্লেখ করেছেন বা অন্যান্য প্রসঙ্গ সম্পাদনা কিছু বলেছেন, আসলে এই অতৃপ্তি এবং বেদনার জায়গা থেকে যে কোনো না কোনো ভাবে যদি একটা অতৃপ্তি যদি অন্য মাধ্যমে যদি পূরণ করা যায়, সৃষ্টি প্রক্রিয়ারই কিন্তু আড়ালের এবং সেই বেদনার দ্বন্দ্বের এবং বলতে পারা যায় যে সেখানে হয়তো এই বিফলতারও একটা বিষয় এখানে সামনে চলে আসে। চেষ্টা করে যাওয়া যদি খানিকটা তৃপ্তির কোনো কাজ কখনো করা যায় ভবিষ্যতে হলেও পর্যন্ত তার জন্য অপেক্ষা করে থাকে।
মোস্তাক ভাই একটা প্রশ্ন নিয়ে নিচ্ছে, একটা বিষয় আপনারা নিশ্চয়ই কেউ এটার উত্তর দিয়েন, যে রাহুল গাঙ্গুলি উনি লিখেছেন শিল্পীর রাজনৈতিক অবস্থান এবং মনস্তাত্ত্বিক অবস্থান কখনো কি স্ববিরোধিতার দোদুল্যমানতায় ভোগে? এই বিষয়টি নিয়ে আলোচনার অনুরোধ রাখলাম। এই বিষয়টি থাকলো আমাদের কাছে, আমাদের কোনো একজন আলোচক অনুষ্ঠানের এক ফাঁকে এই কথাটি আলোচনা করবে। হ্যাঁ, মোস্তাক ভাই। আপনি কি বলতে চাচ্ছেন এই বিষয়ে বলবো, না এটা আমাদের আলোচনার ভিতর দিয়ে আসবে? না, এটা পরে আসতে পারে, আপনি আপনার বা এটাও বলতে পারেন আপনি। যাই হোক, যে বিষয়টা এখানে খুব জটিল একটা বিষয়, আমার মনে হয় এই বিশ্বজিতার সঙ্গে তো আগে পরিচয় নেই, সুমনগুন আছেন, আমরা বিভিন্ন সময় আলোচনায় এই প্রসঙ্গগুলোই তো আসি আমাদের, যে রাজনৈতিক অবস্থান, মনস্তাত্ত্বিক অবস্থান এর ভিতরে এবং দুদুল্যমানতার যে বিষয়গুলো এখানে উপস্থাপন করেছে, সেটা অত্যন্ত আমি মনে করি জটিল জায়গা, এবং সেটা আমার মনে হচ্ছে যে আজকে এই সকল প্রসঙ্গ যখন আমাদের সামনে চলে আসে, আমাদেরকে অনেক জায়গায় নিজেদের সীমাবদ্ধতার কথাটুকু মনে রেখে অনেক সময় আমাদের নীরব হয়ে থাকতে হয়। আমরা প্রকাশ্যে সরব হতে পারি না। একটু আগে সুমনগুন চমৎকার ভাবে আমাদের বিশ্ব সাহিত্যের অনেক কবি এবং সাহিত্যিক শিল্পীর প্রসঙ্গ তিনি তুলে নিয়ে এসেছেন। নিশ্চয়ই তার লোরকার কথা মনে পড়বে, নিশ্চয়ই তার এই মুহূর্তে পাবলো নেরুদার কথা মনে পড়বে, আরো কারো কারো কথা মনে পড়বে। একজন কবিকে হঠাৎ করে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। এই যে রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক যে বিষয়টা যেটা বলছেন, সেটা আসলে যত সময় যাচ্ছে এখন একজন শিল্পীর জন্য, একজন কবির জন্য, একজন চলচ্চিত্রকারের জন্য, তার সামনে এই প্রসঙ্গটা যখন আসে, আমি বারবার বলতে যাচ্ছি, সীমাবদ্ধতার কথা মাথায় রেখে বলছি, আমাদের নীরব হয়ে যেতে হয়। কিন্তু নিশ্চয়ই আমরা এই কারণে হয়তো অনেক সময় রূপক এবং প্রতীকের আশ্রয় নিয়ে আমরা কিছু না কিছু কথা বলা শুরু করি। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি এই প্রসঙ্গটা শেষ করতে চাই, সেটা হলো যে কখনো কখনো আমাদের লেখাগুলো এখন একটু ব্যর্থক হয়ে উঠছে। হয়তো রাজনীতির প্রসঙ্গটা আমাদের প্রেমের প্রসঙ্গের মধ্যে দিয়ে বলতে হবে। অতি সম্প্রতি একটা কবিতায় আমি এই কথাগুলি বলতে চেয়েছি, যে কবিতাটা পুরোটাই মনে হচ্ছে যে আসলে একটা প্রেমের কবিতা, কিন্তু আসলে তার ভিতরে তীব্রভাবে এই যে রাজনৈতিক প্রসঙ্গটা খুব তীব্রভাবে ফুটে উঠেছে। এটা আমার মনে হয় কবি হিসাবে, একজন কবিতা কর্মী হিসাবে, এটা আমি মনে করি যে এটা আমার একটা ব্যর্থতা, এই যে প্রকাশ্যে এই কথাগুলো বলতে না পারার বিষয়টা, এই দ্বন্দ্ব নিয়ে হয়তো আমাদের এখন বলতে হচ্ছে। অনেক ধন্যবাদ মোস্তাক ভাই, আমরা আবার আপনার কাছে আসবো। এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাচ্ছি ব্যক্তিগতভাবে। গত 7 দিন ধরে একটি অন্যায় একটি ঘটনা ঘটেছে আমার দেশে। আমার 2জন ছাত্রছাত্রী বন্দী আছে, মানসিক ভাবে অত্যন্ত বিধ্বস্ত, শারীরিক ভাবেও বলা যেতে পারে। কিন্তু যেহেতু কাজ, সে রবীন্দ্রনাথের মতো আমরা তো হতে পারবো না যে একদিকে মৃত্যু পার হয়েও তিনি কাজটাকে প্রাধান্য দিচ্ছেন। তবু তাকে বাদ দিয়ে অন্তত আমি খুব সামান্য মানুষ, হয়তো মানুষও হয়ে উঠতে পারিনি, তাকে ছাড়া তো সম্ভব নয়। সেই বেদনার কথা, এই বেদনার সৃষ্টি প্রক্রিয়া থেকে আমাদের অনেক কিছু সৃষ্টি করেন একজন শিল্পী কবি। এবং আজকে যেহেতু গুরুদেবের প্রয়াণ দিবস, আমি একটু যাব বিশ্বজিৎদার কাছে, যে ছোট গল্পকার, প্রাবন্ধিক, উপন্যাসিক, নাট্যকার, চিত্রকর, সঙ্গীত রচয়িতা, নৃত্যনাট্য, গীতিনাট্য, কোন বিষয়টিকে রবীন্দ্রনাথের আপনি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে বিবেচনা করবেন? যদি শুধু তিনি ছবি আঁকতেন, তাহলে কি রবীন্দ্রনাথ হতেন না?
অথবা যদি শুধু গীতবিতান লিখতেন। রাহুল দা লিখেছে তাদের মুক্তির দাবিতে পাশে আছি। এছাড়া গোলাম কিবরিয়া তিনু, তারপরে হাফিজুর রহমান, ওনারা আমাদের সঙ্গে আছেন, আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাঁ, আমি তাহলে বলি একটু। হ্যাঁ বিশ্বজিৎ দা, হ্যাঁ হ্যাঁ, আমাদের সময় এত দ্রুত কেমনে চলে যায়, আমি অনেক প্রশ্ন গুছিয়ে রাখি, এত কিছু জানবো। না, প্রথমে রবি ঠাকুরকে নিয়ে বললে বলার শেষ হবে না। এক নম্বর, যেহেতু আজকে রবি ঠাকুরকে আমরা বিশেষভাবে ছবির বিষয়টা নিয়ে খুব একটা বেশি চর্চা হয় না, সেই জায়গা থেকে আমি ওই জায়গাটা আমি তুলেছি। কারণ আজকে বললাম আমি যেটা অবন ঠাকুরেরও আজকে জন্মদিন, মানে এই দিনেই উনি মারা যান এবং এই দিনে আর একজনের আবির্ভাব হয় ভারতবর্ষে, অবিভক্ত বাংলাতে, এবং যিনি আধুনিক মানে চিত্র মানে ব্যক্তি শিল্পী হিসেবে কিন্তু উনি নিজে স্টাবলিশ করেছিলেন এবং সারা মানে অবিভক্ত বাংলাতে, এবং আধুনিক শিল্পী হিসেবে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা আবির্ভাব। আর সেই যে এই যে একজনের যাওয়া একজনের আসা, এই জায়গাটা কিন্তু আমাদের বড় আনন্দ এবং বিরহ দুটোই একসাথে কিন্তু বিরাজ করছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি সেই সময়ের কথা থেকে আমি বলছি যে রবীন্দ্রনাথের ছবি কিন্তু সেইভাবে সেই সময় কিন্তু গ্রাহ্য হয়নি তার ছবি, এবং মানে এখন যেটা হয়, যেটা রবি ঠাকুরের যদি যে ছবি, এটা আধুনিক চিত্রকলার একটা অন্য মানে উদাহরণ হিসেবে আছে। জার্মানি বা কোনো জায়গা থেকে যদি ভারতবর্ষের আধুনিক ছবি চাওয়া হয়, তো রবীন্দ্রনাথের ছবি সেখানে এক্সিবিটেড হয়। এবং ওনার যে দেখাটা, উনি কিন্তু তখন বেঙ্গল স্কুল চলছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সময়, উনি কিন্তু ওরকম ভাবে ভাবেননি, একদম নিজের মতো করে ভেবেছেন। ওনার যদি কাজ দেখা যায়, একদম উনি প্রথমে অয়েল পেন্টিং করেছিলেন, ওনার ধৈর্য কুলায়নি, উনি ওইটা আর করেননি। তারপর পেলিকান কালি দিয়ে উনি ওনার মতো করে ভেবে উনি মানে উপস্থাপনা করেছেন। এটা না বড় অন্য রকমের একদম, মানে যেটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। এটা একটা অন্য জায়গা আর কি, মানে আর ওনার সৃষ্টিটা শুরু হয়েছিল কবিতা থেকেই, কিন্তু মানে কবিতার লাইন সেখানে স্ক্রিবলিং করতে 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 একটা বিভিন্ন রূপের জন্ম নিল, যে স্ক্রিবলিং করতে করতে এই যে একটা জিনিস থেকে আর একটা জিনিসে শিফট করা, এটা কিন্তু এইটা তো তার নিজস্ব একটা জায়গা, এবং উনি ওটা করেছিল। এবং শান্তিনিকেতনে তখন উনি বিভিন্ন মানুষকে নিয়ে এসেছেন, যাদের সান্নিধ্য ওখানকার ছাত্রছাত্রীরা পেয়েছেন, এবং তারা দিকপাল সেই জায়গা থেকে, মানে ওনার দূরদর্শিতাটা অন্য জায়গায়, মানে উনি শুধু একটা জায়গায় মানে আবদ্ধ হয়েছে ছিলেন না, মানে আবদ্ধ হয়ে থাকার ব্যাপারটা ওনার মধ্যে ছিল না। এখন সেই ক্ষেত্র ধরে যদি আমরা ওনার দিকে আলোচনা করি, তাহলে আমাদের আড্ডাটা শুধু ওনাদের নিয়ে হবে, আমরা আমাদের বিষয়গুলো নিয়ে আমার মনে হয় রবি ঠাকুরের কিছু বলেন যদি, আসলে ওনাকে ধরলে উনি এত বড় সমুদ্র। সেটাই আপনাদের কথাই না, কিন্তু সেটা এখন যেটা বিষয় হচ্ছে যে আবার নতুন করে পাওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে এখন সময়টাকে আমরা কিভাবে দেখব, আমাদের এই দেখাটা, আমাদের এখন যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে বিভিন্ন সারা পৃথিবী জুড়ে একটা অতিমারি, এবং সব স্তব্ধ হয়ে গেছে। আজকে আমরা কোথায়? আজকে সংস্কৃতিটা কোথায়? আদৌ দরকার আছে কিনা? আজকে আদৌ এই সংস্কৃতির কি মানে আমাদের কবিতা শিল্প আদৌ কোনো প্রয়োজন আছে কিনা? তাহলে আমরা কিভাবে এগোবো? আমরা পিছনে তাকিয়ে আছি, আমাদের একটা ঐতিহ্যপূর্ণ একটা সংস্কৃতি রয়েছে, তারপরটা কোথায়? আজকে ছবি কটা মানুষ দেখতে যাচ্ছে গ্যালারিতে, আজকে কটা মানুষ কবিতা পড়ছে, আজকে যে সমস্যা এসে দাঁড়াচ্ছে, যেই জায়গাটা আজকে আমরা গৃহবন্দী, আজকে আড্ডা মারতে হচ্ছে ভার্চুয়াল মিডিয়াতে। এটা ভাবতে পারিনি আগে ফোন করে কারোর সঙ্গে গল্প করবো, এটা ভাবা যেত না। মানে ফোন এসে মনে হয়েছে, আমার নিজের ক্ষেত্রে মনে হয়েছে, ফোনটা মনে হচ্ছে বড় বিরক্ত, একটা
কাউকে দেখতে পাচ্ছি, মানে দেখতে পাচ্ছি না, আগে যখন আগে এমনি ল্যান্ড ফোন ছিল, কেমন কাউকে দেখতে পাচ্ছি না, কেমন আশপাশ করছে, যে একসাথে বসে মানে পরস্পর একটা বিনিময় হবে, বিভিন্ন মানে মানে আদান প্রদান হবে প্রত্যেকটার মানে আইডিওলজির, এটা পাচ্ছি না, এটা দেখতে পাচ্ছি না আজকে, কিন্তু এটা কিন্তু বড় অভাব, আজকে বড় অভাব, আজকে কিন্তু আদান তবু আমরা প্রদানেরটা। বিশ্বজিৎ দা, আমরা হলো যে ওই প্রতুল মুখোপাধ্যায়ের ওই লাইনটা বলতে পারি যে আলু বেচো, ছোলা বেচো, বেচো বা কারখানে, বেচো না বন্ধু তোমার চোখের মনি। ধরেন শিল্প আমাদের কিছু দিচ্ছে না, তবু শিল্পের বাইরে আমরা নই। আমরা সেই সুরের সঙ্গে আছি, কবিতার সঙ্গে আছি, লালন সাহিত্যের সঙ্গে আছি। একটু আগে সুমন দা সেই তো আমরা তো সেই সালমুদার ডালিয়ার আহ আহ সঙ্গে কে ছিলেন, বুনুয়েল, যে আছি আন্দালু, সেই কাটা হাত, সুররিয়ালিজম আমরা তো ভুলতে পারি না। আমরা বারবার জীবনের এই যে সংকটময় মুহূর্ত, আমরা সেই বিভীষিকার মুহূর্তেও কিন্তু আমরা শিল্পের কাছেই ফিরে যাই, আমরা সালভাদর একদম সে দালির ঠিক। ঘড়ির কাছেই ফিরে যাই, তাই না? আমরা একটা সুন্দর কাছে যাই। সুতরাং আমরা আশা হারাতে চাই না। ধরেন এই প্যান্ডেমিক যদি না হতো, অন্তত আমার জীবনে এরকম করে আপনাদের সঙ্গে এতটুকু তো কথা বলা হতো না, জানা হতো না, হয়তো এটা অন্যভাবে পজিটিভ হতো। দিক। হ্যাঁ, আমি এটাকে ভীষণ পজিটিভ দেখছি, এবং আমাদের ভিন্ন চোখের এই অনুষ্ঠানটি আমি দেখেছি 1 থেকে 1,500 মানুষ এটা দেখে। আমি মনে করি এটা অত্যন্ত ভালো ব্যাপার, কারণ 1,000 মানুষ কিন্তু আপনি আমি কথা বললে বা অনেক গুরুত্বপূর্ণ কথা বললেও একসঙ্গে কেউ শুনতে পারে না। হ্যাঁ, সো প্রত্যেকেরই, আমি সুমনদার কাছে যাচ্ছি। সুমনদা, আপনার জন্য তো প্রশ্নের বস্তা, আপনি কোন বিষয়ে বলবেন? আপনি তুলনামূলক সাহিত্য, ওই যে বিষয়টা আপনি প্রতিষ্ঠিত করলেন, একটা বিভাগ প্রতিষ্ঠা করলেন, এইটার যে একটা নিশ্চয়ই আপনার একটা যন্ত্রণা ছিল, হ্যাঁ, সেই বিষয়টা একটু বলবেন, আমার খুব জানার ইচ্ছা। সেটা বলি। আচ্ছা, একটা কথা বলি, সবাই যখন আমরা কথা বলছি না, যিনি কথা বলবো, বাকিরা আমরা যদি নিজেদের মাইকটা মিউট না করি, তাহলে হচ্ছে কি ইকো হচ্ছে। বিশ্বজিৎ বাবু যখন বলছিলেন তখনও ইকো হচ্ছিল, আপনি যখন কথা বলছেন তখনও ইকো হচ্ছে, দিন ভাই যখন কথা বলছিলেন তখনও ইকো হচ্ছে। ফলে এই মানে কথা ভালো করে শোনাই যাচ্ছে না। একজন কথা যখন বলবেন, বাকিরা নিজেদের মাইক্রোফোনটা মিউট না করে নিলে শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবার বলি যেটা আমাকে বললেন। আমি ওই আমার যে আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, আসলে সেটাই হচ্ছে তুলনামূলক আলোচনার একটা জায়গা থেকে বলা। আসলে আপনি যে কোনো সাহিত্যই যখন আলোচনা করবেন, যে কোনো শিল্পই আলোচনা করবেন, তুলনামূলক দৃষ্টির উৎস থেকে আলোচনা না করলে আপনি বুঝতেই পারবেন না। যেমন ধরুন, আপনি যদি বাংলা সাহিত্যে, ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে আলোচনা করেন, আপনি তো মধুসূদনের লেখা আমরা আলোচনাই করতে পারবো না যদি তুলনামূলক সাহিত্যের মন না থাকে, তাই না? মানে আধুনিক বাংলা সাহিত্যের সূচনা পর্বের কোনো মুহূর্তকে আমরা স্পর্শ করতে পারবো না যদি না আমরা তুলনামূলক সাহিত্যের দিক থেকে আলোচনা করি। ওই মধুসূদনের লেখা পড়তে গেলে তো আমাদের শুধু মধুসূদনের লেখা পড়লে হবে না, আমাদের মাথায় রাখতে হবে বিশ্ব সাহিত্যের আরো কয়েকজন মহারথীর কথা। তাদের কথা মনে না রাখলে মধুসূদনের কাছে পৌঁছানো যাবে। ফলে মধুসূদনের কাছে পৌঁছতে হলে, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম পুরুষের কাছে পৌঁছতে হলে আমাদেরকে ওই আরো অনেকের লেখার মধ্যে দিয়ে পৌঁছতে হবে। এইটাই হচ্ছে তুলনামূলক সাহিত্যের মূল কথা, যে একজনকে বোঝার জন্য তার পাশের, তার চারপাশের, তার দূরের একই বিষয় নিয়ে চর্চা করেছেন বা করছেন, তাদের সঙ্গে তাকে যুক্ত করে নিয়ে কথা বলা। হ্যাঁ, যেটা যে কথাটা রবীন্দ্রনাথ নিজে বলেছিলেন, যে উনি তুলনামূলক সাহিত্য না বললে বিশ্ব সাহিত্যের কথা বলেছিলেন। বিশ্ব সাহিত্যের মানে এ নিয়ে অবশ্যই বিতর্ক আছে, তবুও বিশ্ব সাহিত্য প্রসঙ্গ শব্দবন্তটাকে আমরা ধরে এগোতেই পারি। এই জন্যে যে গোটা বিশ্ব সাহিত্যের মূল সূত্রগুলোকে একটু না চেনা থাকলে, বিভিন্ন পর্বের সাহিত্যের
গতির, সাহিত্যের প্রবাহের, সাহিত্যের স্রোতের মূল বিষয়গুলোকে একটু না ধরা থাকলে, না বোঝা থাকলে, না চেনা থাকলে আমরা একটা বিশেষ লেখাকে বুঝতে পারবো না। বুদ্ধদেব বসু একবার বলেছিলেন, আমরা সবাই জানি বুদ্ধদেব বসু এই গোটা উপমহাদেশে তুলনামূলক সাহিত্যের একজন অগ্রণী মানুষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন তুলনামূলক সাহিত্য। বুদ্ধদেব বসু একবার বলেছিলেন যে উনি যখন কোনো ভালো দৃশ্য দেখেন, একটা সুন্দর দৃশ্য, একটা প্রকৃতির একটা ভালো দৃশ্যের সামনে এসে পৌঁছলেন, সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় সেই দৃশ্য সাহিত্যের কোথায় কোথায় সেই দৃশ্যের কথা উচ্চারিত হয়েছে। মানে তিনি যে দৃশ্যটিকে অনুভব করবেন, সেই অনুভবের সুযোগটার চেয়েও তার কাছে বেশি চলে আসে, অনুভবের সুযোগটা তিনি নিতে পারেন না। তার মনে আসে যে এই দৃশ্যটির উচ্চারণ বিশ্ব সাহিত্যের কোথায় কোথায় হয়েছে, সেগুলো তার মনে চলে আসে। একজন মানুষের মন সাহিত্যের বিভিন্ন শাখায়, শিল্পের বিভিন্ন শাখায় চলাচল করার একটা সুযোগ হচ্ছে এই যে আমি একটা দৃশ্যকে সেই চলাচলের আয়নায় প্রতিবিম্বিত দেখে মুগ্ধ হতে পারি। আবার বিপদ হচ্ছে এই যে কোনো একটা বিশেষ দৃশ্যকে অনুভব করার অস্বস্তি আমার তৈরি হতে পারে। আমি সেই দৃশ্যের নিজস্ব সৌন্দর্যটা অনুভব করতে পারলাম না, আমি সেই দৃশ্যের অনুবাদ কোথায় কোথায় হয়েছে, পৃথিবীর বিশ্ব সাহিত্যের, বিশ্ব শিল্পের কোথায় কোথায় হয়েছে, সেটা আমার মনে চলে আসে। মুশকিল হচ্ছে গোটা গোটা শিল্প সাহিত্যের ইতিহাসটাই হচ্ছে তুলনামূলক চর্চার ইতিহাস। আমি যে কথাটা বলছিলাম যে আমি যদি হিচককের ফিল্ম দেখি তাহলে দালিকে ভুলে গেলে চলবে না। আমি যদি বুনুয়েলকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, বুনুয়েলের প্রথম ছবিটাই শুরু হয়েছিল দালির সঙ্গে কথাবার্তার ফসল হিসেবে। আমরা যদি পিকাসোর কথা বলি, পিকাসোর কবিতা চর্চার, কবিতার কথা না বলে আমরা আলোচনা শেষ করতে পারবো না। আমরা যদি রবীন্দ্রনাথের কথা বলি, এই বিশ্বজিৎ বাবু আছেন, উনিও বলেছেন, আমরা যদি রবীন্দ্রনাথের কথা বলি তাহলে কিন্তু আমরা এই মুহূর্তে সারা পৃথিবীতে, এবং শুধু সারা পৃথিবীতে নয়, নতুন ভাবে শিল্প সাহিত্যের চর্চা করছেন এমন এই প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ বেশি গৃহীত তার 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 ছবির জন্য। তার ছবির মধ্যে যে আধুনিকতার আগ্রাসন আছে, হ্যাঁ, তার ছবির মধ্যে যে অন্ধকার আছে, যে রহস্যের অন্ধকার সরণি ধরে তার ছবি চলে, সেরকম কিন্তু তার কবিতাও না। তার কবিতা অনেক সময়, বেশিরভাগ সময়ই, এটা দিনও আছেন এখানে, তার কবিতা বেশিরভাগ সময়ই অনেক প্রকাশ্য পথ ধরে চলতে চায়, নিজেকে একেবারে সবার সামনে হাট করে খুলে রেখে এগোতে চায়। রবীন্দ্রনাথের কবিতা, গান ততটা নয়। গান এবং তার ছবির মধ্যে তুলনা আসবে এই জন্যে, তার গান যেমন অনেক সংহত হয়ে, গানের ব্যাকরণের জন্য এটা হয়েছে, তার গান যেমন অনেক নিজেকে সংহত করে এগোতে পারে, তার ছবিও কিন্তু নিজেকে ওই রকম ভাবে একটা 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 তির্যক ভঙ্গিকে আত্মস্থ করে নিয়ে এগোতে পারে, যেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে মুশকিল হয়েছে কবিতায়, সেটা তিনি সবসময় করতে পারেননি। যে জন্য তার বেশিরভাগ কবিতা পড়তে গেলেই মনে হয় অনেক ছড়িয়ে বলছেন, একটু বেশি বলছেন, তিনি যা বলছেন সবই বোঝাই যাচ্ছে, সবই বুঝিয়ে দিচ্ছেন। এই বিপদটা রবীন্দ্রনাথের কবিতা পড়তে গেলে আমাদের অনেক সময় মনে হয়। হ্যাঁ, সব কবিতা নয় হয়তো, কিন্তু বেশিরভাগ কবিতার ক্ষেত্রে মনে হয়, যেটা মনে হয় না তার গান শুনতে শুনতে। কারণ গানে তিনি বাধ্যতামূলক ভাবে নিজেকে সীমিত রাখতে পেরেছেন, বা রাখতেই হবে। এটা নিয়েও একটা বড় আলোচনা আমি একবার করেছিলাম, যে গান যখন তার কবিতা যখন গান হয়েছে, এবং গানও যখন কবিতা হয়েছে, সানাইয়ের লেখাগুলো তো আসলে গান থেকে কবিতা হওয়া, তো তখন আমরা দেখব যে সুরের বাধ্যতামূলক প্ররোচনায় তিনি কথাকে সীমিত তাকে রাখতে হচ্ছে সীমিত। ফলে কথাগুলো হাট করে খুলে বলতে পারছেন না, কথা অনেক সংহত হয়ে, অনেক সীমিত হয়ে, অনেক ইশারাময় হয়ে নিজের পথ ধরে চলতে পারছে। ফলে তার কথা, গানের কথার যে ইশারা, তার আগ্রাসন এত বেশি, তার আঘাত এত বেশি, তার তীব্রতা এত বেশি, হ্যাঁ, যেটা তার ছবিরও বৈশিষ্ট্য, যেটা কিন্তু তার কবিতারও নয়। এইটা হচ্ছে আমাদের সারা পৃথিবীর তুলনামূলক চর্চার একটা সুবিধে, যে আমি একজন লেখকের সবগুলো দিক নিয়ে ধরে 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 কথা বলতে পারি। এটা এখানে বিশ্বজিৎ বাবু আছেন, বিশ্বজিৎ বাবু রবীন্দ্রনাথের ছবি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আরো বলবেন। কিন্তু একজন মানুষকে তার গোটা চেহারাটার মধ্যে, তার গোটা চেহারার সবগুলো ধরন টুকরো 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 করে দেখে বুঝে
আলোচনা করার সুবিধা হচ্ছে এই, আমি বুঝতে পারি যে কোথায়, এটা নিয়ে একটা বিখ্যাত লেখা আছে দেবেশদার, রবীন্দ্রনাথের গল্প নিয়ে, যে তিনি কোথায় নিজেকে এক জায়গায় সীমিত করছেন তো আরেক জায়গায় প্রসারিত করছেন, কোথায় নিজেকে গুটিয়ে আনছেন আর কোথায় নিজেকে ছড়িয়ে দিচ্ছেন। এই আলোচনাটা সুবিধে যেমন গোটা বিশ্ব সাহিত্য, বিশ্ব শিল্পের ইতিহাস বোঝার পক্ষে আমাদের সুবিধা হবে, তেমনি একজন লেখকের নানা দিক নিয়ে, নানা ঘরানা নিয়ে, নানা প্রবণতা নিয়ে আলোচনার ক্ষেত্রেও আমাদের সুবিধা। পিকাসোর কথা আমি বলছিলাম, পিকাসোর জীবনে দেলাক্রোয়ার কথা আমি বলছিলাম। দেলাক্রোয়ার ছবি, বিশ্বজিৎ বাবু আরো ভালো বলতে পারবেন, দেলাক্রোয়ার ছবিতে শেক্সপিয়ারের প্রভাব নিয়ে কত বিস্তারিত আলোচনা হয়েছে। ফলে দেলাক্রোয়ার ছবি নিয়ে আলোচনা করতে গেলে যিনি আলোচনা করবেন, তাকে তো শুধু ছবির মন নিয়ে আলোচনা করলে চলবে না, তাকে একটু কবিতা মনস্ক না হয়ে আলোচনা করতে হবে। তা না হলে তিনি দেলাক্রোয়ার পুরো ধরনটাকে দেখতে পারবেন না। হিচককের ছবি নিয়ে কথা বলতে গেলে বুনুয়েলকে ছাড়া হবে, এই দালি ছাড়া হবে না। সুতরাং প্রত্যেকটা মাধ্যমের মধ্যে যে যাতায়াত আছে, যে অন্তর সঞ্চার আছে, সে অন্তর সঞ্চারকে বোঝার যে প্রবণতা, তাকেই প্রতিষ্ঠা করে তুলনামূলক সাহিত্য। সাহিত্য কথাটার মধ্যে আমার একটা বিপদ আছে। তুলনামূলক সাহিত্য কথাটার মধ্যে এই সাহিত্য শব্দটা একটা বিপদ তৈরি করেছে। তুলনামূলক সাহিত্য তো শুধু সাহিত্য নিয়ে আলোচনা করে না, তা তো ফিল্ম নিয়ে আলোচনা করে, তা পেন্টিং নিয়ে আলোচনা করে, তা সাহিত্য নিয়ে আলোচনা করে, তা সঙ্গীত নিয়ে আলোচনা করে। হ্যাঁ, ফলে একটা তুলনামূলক সাহিত্য শব্দটার মধ্যে সাহিত্য শব্দের একটা বিপদ আছে। এই বিপদটা আমাদের মেনে নিয়েই তুলনামূলক সাহিত্য কথাটা আলোচনা করতে হবে। এখানে আরো অনেকে আছেন, তারাও একটু বেশি বলে নিলাম, এইটুকুই থাকা আপাতত। না, আসলে একটা জিনিস, আমাদের দর্শকও যারা আছেন তারা অনেকে খুব ভালো লাগছে, অনেকে লিখছেন, কিন্তু আমি মাঝে মাঝে বলতে পারছি না কারণ কথাটা ব্রেক হয়ে যাবে, সেজন্য বলতে পারছি না। যেমন বিপ্লব মাহাথা, উনি জানিয়েছেন যে মানে মূল আশ্রয়, মানে রবীন্দ্রনাথ এখন যে বর্তমান যে রাজনৈতিক দোলাচল চলছে সেটার মূল আশ্রয় হচ্ছে রবীন্দ্রনাথ। তার গান এখনো আমাদের প্রাণের আশ্রয়। হ্যাঁ, আর এরকম আরো অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন। তো সকলের জন্য, এবং যারা পরবর্তীতে, আমি বিশেষ করে গুরুত্ব দেই যারা পরবর্তীতে এই অনুষ্ঠানটি শুনবেন সময় নিয়ে, হয়তো এখন এই সময় সবাই থাকতে পারবেন না, যে কতটুকু গুরুত্বপূর্ণ কথা বলছেন আমাদের আজকের যারা অতিথি রয়েছেন তারা। সুবর্ণা যেটা বললেন, তার মানে আমরা বলবো যে আমরা কবিতা পড়ি হবে না, গল্প পড়ি হবে না। তার মানে until you are not ready to compare with one with another, and painting with song, music with photography, film with music, ততক্ষণ কিন্তু তার ঠিক ভেতরে ঢোকা যাচ্ছে না, প্রবেশ করা যাচ্ছে না, তার নির্যাসটা নেওয়া যাচ্ছে না। দারুণ, মানে এত চমৎকার। আসলে ভিন্ন চোখের এই আয়োজনকে আমি ভিন্ন চোখে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই আয়োজনটুকু করতে পেরেছিল বলে এরকম অনেক বিষয় আমরা এমন বড় বড় জ্ঞানীজনদের, গুণীজনদের কাছ থেকে আমরা শুনতে পাই। আমি একটু যাচ্ছি মোস্তাক ভাইয়ের কাছে। মোস্তাক ভাইয়ের কবিতা শুনবো একটু। আমরা অনেক আলোচনা হচ্ছে, আমরা একটু কবিতা শুনতে চাই মোস্তাক ভাইয়ের। আর নির্বাচিত কবিতা বের হয়েছে একদম সর্বশেষ, এবং প্রচুর কাজ করেন, সকল শিল্পী কাজ করেন, তবু তিনি তো তার মতো করে করেন। তো আমি একটু কি যেন বলে, মোস্তাক ভাইয়ের কবিতা একটু শুনি, এবং তার যে শিল্প জীবন, যে কবিতার মানে যেই 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 কি বলা যায় এটাকে, মানে কবিতার যে জীবন, মানে এক জীবনের সঙ্গে এই যে আমাদের শিল্প জীবনের সঙ্গে আর একটা জীবনের যে সম্পর্ক, সমন্বয়, আপনার ওই বিচরণটা যদি একটু আমাদেরকে ছোট্ট করে বলেন। হ্যাঁ, কেমন করে আপনি বলবেন? আর একটু কবিতা শুনি। 44 মিনিট হয়ে গেছে, মানে অর্ধেক প্রায় হয়ে গেছে। আমাদের সময় কত দ্রুত চলে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। যেহেতু এভাবে ঠিক প্রশ্নও না, মানে আপনারাও না নিজেরা একটু যদি কথা বলেন, ধরেন সুমনদা যদি মোস্তাক ভাইয়ের কাছে কিছু একটু বলতে চান, বা বিশ্বজিৎ দা যদি বলেন, তাহলে আমার একটু বক্তব্য আছে, সেটা হচ্ছে আমরা দুই কবির একটু কবিতা শুনতে চাই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দুইজন ফাইন, কবিতা, হ্যাঁ, ভালো লাগছে। আর এবার কবিতা শুনবো, না হলে ঠিক ওকে, ইয়ে হ্যাঁ হচ্ছে, রসটা হ্যাঁ পাওয়া হ্যাঁ, যাচ্ছে না। একদম একদম, ঠিক আছে ঠিক আছে। আমি আমার, আপনি যেটা বললেন যে আমার নির্বাচিত কবিতা সংগ্রহ, এটা আসলে কবিতা সংগ্রহ না, আমি নির্বাচিত কবিতা সংগ্রহ বলি, আমি ভিতরে সেটা লিখে রেখেছি। তারপরেও আরেকটা বই বেরিয়েছে এবছর, স্ফটিক চূড়ার নিচে, সেই শেষ কাব্যগুচ্ছ থেকে একটি কবিতা পড়ছি। Yes. আজ একই পাত্রে যখন আমাদের দুজনেরই পান করবার কথা, আহা, ইদারার সবটুকু জল, তখনও বুঝতে পারছি না এই গহীন রাজ্যে জলই কি সত্য, নাকি জল পানি শেষ সত্য হয়ে আছে। এখনো জানি না আমি এখানে কেমন আছে জল, পাত্র কোন রং ধরে আছে, কোন রূপ ধরে আছে, আর কেমন আছে সেই জলের প্রেমিক। আজ একই পাত্রে যখন একই সঙ্গে আমরা দুজনেই পান করছি ইনারার সবটুকু জল, তখন আমার কালো ঠোঁটের পাশে তাম্বুল ডাঙা তোমার লাল ঠোঁট দেখে গুঞ্জনে গুঞ্জনে জানি বরে উঠবে জানানা মহল। তাই মোস্তাক ভাই, আরো শুনতে চাই কবিতা। দ্বিতীয় কবিতা, শিরোনামহীন, একই শিরোনামের অনেকগুলো কবিতার, সেটা বইয়ের নাম যেটা স্ফটিক চূড়ার নিচে, তার তৃতীয় কবিতাটি পড়ছে। তুমি তার পাশে এসে বসো, ধীরে বয়ে যাও, তার নাম প্রাণশিরা, তারই পাশ দিয়ে বয়ে চলে গেছে মহাভারতের সব কটি নদী। তুমি যার নামে পালা বাঁধো, কথা বলো, ভাটিয়ালি গাও, তারই নামে শত নক্ষত্রের নাম, বিলের নাম, হাওরের নাম, নদীর নাম, রাত্রির নাম, দিবসের নাম। তুমি ঘুরে ফিরে যে গল্প গাথার কথা বলো, তার নাম রামায়ণ, তার নাম ভালোবাসা, তারই নাম হিংসা। তুমি যে হাওরের কথা ভাবো, ধান ও গানের কথা ভাবো, বানভীত মানুষের কথা ভাবো, বেদনার কথা ভাবো, কান্না ও দুঃখের কথা ভাবো, শুধু তুমি কথা বললেই বেজে উঠবে ইসরাফিলের শিঙাটি। যেমন তুমি পাশে থাকলেই আলোড়িত হয় রোদ, জল, আকাশ, বাতাস, গাছ, পাথর, বিল, নদী, সমুদ্র, পাহাড়। অসাধারণ মোস্তাক ভাই, দারুণ লাগছে। রাহুল গাঙ্গুলি লিখছেন, দুইবার লিখেছেন। আরো একজন দর্শক, শতাব্দী বিশ্বাস, উনি বলেছেন গুন্দার সুমনদার কথা ভালো লেগেছে, দারুণ। বিশ্বজিৎ দার ছবিও আমরা দেখতে চাই যদি সম্ভব হয়, এটা আমরাও চাই, ভিন্ন চোখ থেকে বলছে। আহ আমরাও চাই। মোস্তাক ভাই, আর একটা কবিতা একটু শুনি। কথা তো শুনবোই, কিন্তু কবিতাটা খুব ভালো লাগছে শুনতে। আমাদের আলোচনায় আমি বলেছিলাম যে একটু আগে আপনি প্রশ্ন করেছিলেন, আরেকজন প্রশ্ন করেছিলেন যে রাজনীতি এবং শিল্পীর যে মনস্তত্ত্বের যে অবস্থানের যে দ্বন্দ্বের বিষয়টা একটু ফুটে উঠেছে এই জায়গায়। আমি মনে করি যে আজকের এই সময়ে আমাদের একজন শিল্পী হিসাবে, একজন
লেখক হিসেবে আমাদের ব্যর্থতার কথাটাও ফুটে ওঠে এই সমস্ত বিষয়ে। বাধ্য হয়ে অনেক সময় লেখকদের সরাসরি কথা না বলতে পেরে রূপক ও প্রতীকের আশ্রয় নিতে হয়। একই শিরোনামের 11তম কবিতা। শেষমেশ গাছও কি বিদ্ধ করবে তোমাকে আমাকে, আমাকে তোমাকে, নাকি বিদ্ধ করবে সে কাঠের দেওয়াল? আমি দেখি তুমি দুই হাতে তুলেছ কোটার। এক আচাবুয়া পুকুরের পাড়ে বসে এইসব তামাশা দেখছি। দেওলার নাম করে জলে উঠে নামে গাছ, পাখি নামছে, ঘোড়া নামছে, আমরা নামলেই শুধু কেটে আসবে মৃত বৃক্ষ ডাল। আমরা মানে মানব মানবী। কাটুরে তোমার কি দোষ? আমাদেরই প্রাণ রক্ষার জন্য নাকি তোমার হাতে ধর্মকোটা? ধন্যবাদ। এই কেউ ভালো কবিতা পড়লে আমার মনে হয় কি এটা বোধহয় আমি লিখি। মানে এত কেমন যেন আমি স্তব্ধ হয়ে যাচ্ছিলাম। মানে ধরেন খুব সরল কথা মনে হচ্ছে, কিন্তু এত গভীর, এত তলানি, এত ভেতরে ডুবে যাচ্ছিলাম। আমি তো অত বুঝি না, তবু একজন শ্রোতা হিসেবে আমার অদ্ভুত লাগছিল। দারুণ। আহ সুমনদার কবিতাও শুনতে চাই, যেহেতু বিশ্বদা বলেছে যে আমরা কবিতা শুনে অনেক কথা হয়েছে। সুমনদার কবিতা শুনে আমরা বিশ্বদার ছবি দেখার জন্য একজন অনুরোধ জানিয়েছেন, বোধহয় আফজাল ভাই হবেন। হ্যাঁ আমি হ্যাঁ, ছবি আমি নিজেও, বিশ্বজিৎ বাবুর ছবি হ্যাঁ আমি আমি করবেন না? নিজেও এটা ভেবে রেখেছি যে আমরা একটা অনুষ্ঠানের ফাঁকে যে আমরা কবিতাও শুনবো, আর আমরা কিছু ছবি একটু দেখতে চাই, যদি সম্ভব হয় দাদা আমাদেরকে দেখাবে। সন্ধ্যা একটু কবিতা হ্যাঁ, শুনি তোমার। সেটাই সেইটাই। আচ্ছা ঠিক আছে। একাধিক কবিতা শুনবো, একাধিক কবিতা। আমি একটু আগে হিচককের কথা বলছিলাম। হ্যাঁ, হিচককের কথা বলছিলাম। আমার এই আচ্ছা কবিতার আচ্ছা। নামই হচ্ছে হিচকক। কবিতার নাম হচ্ছে হিচকক। প্রতিটি ছবির ভাষা অপরাহ্নময়। এত গুপ্ত হত্যা, এত ভয় অপেক্ষায় আছে প্রতি বাকে। পাশের বাড়িতে যারা থাকে তাদেরই একজন আততায়ী। মাঝে মাঝে মনে হয় তাই হিচকক যেভাবে চান এ জীবন সেভাবেই চলে প্রতিদিন, ছলে ও কৌশলে। আরেকটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শুনি। একটা কবিতা শুনে তো পেট ভরে না, না? আরেকটা প্লিজ। কি মোস্তাক ভাই, আপনি কি বলেন? আমি একলা তো শুনতে চাচ্ছি না, আপনারা তো চাচ্ছেন না? না না, আচ্ছা, আমার তো সাথে সাথে সাইকোর কথা মনে পড়ে গেল, হিচককের। আর আমি মনে হলো যে হ্যাঁ আসলেই তো আমরা জানি হিচককের। যে সুমন গুণের কবিতা মানে সাধারণত সাধারণত একটু ছোট ছোট কবিতা। হ্যাঁ, আমরা একাধিক কেন, আমরা আমার মনে হয় 4-5টা কবিতাও শুনতে পারি। ওকে ওকে। খুব ডক্টর। চমৎকার, এবং প্রত্যেকটা ছোট কবিতার মধ্যে কিন্তু অনেক ধরনের অনেক একদম। অনেক বৈচিত্র্য বৈচিত্র্য রয়েছে। ওকে। ঠিক আছে, এবার ছোট কবিতা বলি। কবিতার নাম হচ্ছে স্বাধীন। আমার মায়ের জন্য বৃষ্টি এলো অন্ধকার নদীর শিয়রে। শ্মশান বন্ধুর চোখে জল। ঠান্ডা ও ধূসর জলে স্নান সেরে ফিরে আসে থমথমে ঘরে শববাহকের মৃদু দল। মৃত্যুর পরের রাত দ্বিধা আর অনিশ্চয়তার দিনের কিনারে পড়ে আছে। দু একটি বিপন্ন পাখি ডেকে উঠল অপ্রস্তুত আর ঐতিহ্যসম্মত গাছে গাছে। ঠিক আছে, আরেকটা কবিতা পড়ে নি আমি, যখন বলা হচ্ছে আরেকটা কবিতা, ছোট কবিতা পড়ে দিচ্ছি। কবিতার নাম হচ্ছে বুহ।
পরাজিত হতে শেখো, পরাজিত মানুষের মায়া ভেতরে অর্জন করো। বিকেলের অসমাপ্ত স্টেশনের মতো শান্ত ও ধূসর যদি হয়ে উঠতে পারো কোনোদিন, নিজেকেই বলি আমি, নিজের সঙ্গেই এমন অসম্ভব স্বরলিপি নিয়ে চর্চা করি মাঝে মাঝে অন্ধকারে, যখন হয়তো কোনো দুরূহ বৃক্ষের শাখা সদ্য স্পর্শ করেছি, এবং তখনই বুঝি আবার কোথাও মাটি ঝরে গেল, ঝরে যায়, আর আমি আবারও পেরিয়ে যাই পুরনো শহর। ছোটবেলা সন্ধ্যার নদীর মতো পাশে পড়ে থাকে, সামনের পথ দ্রুত সিঁড়ির বক্রতা নিয়ে উঠে গেছে ওপরের দিকে। আমি এই ফাঁদে ঢুকে ওপরে ওঠার নামে আস্তে আস্তে একা হয়ে পড়ি। ধন্যবাদ। তিনটে কবিতা পড়লাম। আমি আর কথা বলবো না। অপূর্ব অপূর্ব, মানে তীরের মতো বাজছে। আমার পক্ষে এসব কবিতা শুনে আমি কথা বলে আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, বিশ্বদা আপনি এইটা কিছু আমি তো বলুন। বলছি যে তীরের মতো বাজছে বুকে। আমি তো ছবি দেখতে পাচ্ছি। সেই আমি দুজন কবির কথা শুনে, মানে একজন প্রকৃতি এবং মানে মানব জাতিকে যেভাবে মিলিয়েছেন, আর সুমন বাবু বাস্তবকে যেভাবে দেখাচ্ছেন, মানে এটা আমার রিয়েলাইজেশন। আসলে যারা এই যে যন্ত্রণাটা ভালোর হতে পারে বা মন্দরও হতে পারে। যন্ত্রণাটা না একটা ভীষণ অন্যভাবে দেখা দরকার। মানে এদের সঙ্গে, মানে কবি বা শিল্পীদের সঙ্গে যদি সেভাবে না কথা বলা যায়, তাহলে আমার মনে হয় না যে তার সৃষ্টিটাকে সেভাবে চেনা যাবে। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি আর কি। কারণ প্রত্যেকটা মানুষের একটা জার্নি রয়েছে, সে কিভাবে, কোন জায়গা থেকে, কোন ভাবে তারা যাচ্ছেন, তার কি উপলব্ধি, তার তার যে মানে তার যন্ত্রণাটা অনেকটা। এই মনে করুন, আমি একটা ছোট্ট জিনিস বলি, একটা মানে মা, সে যখন তার সন্তান প্রসব করছে, তার তো একটা যন্ত্রণা হচ্ছে। এটাই তো সৃষ্টি, এবং করছেন যেটা তো একটা সৃষ্টি। সেমনি শিল্পীরাও কিন্তু যখন একটা কাজ করছেন, কেটে ফেলছেন, আবার শব্দ আসছে না, বা আমাদের হয়তো ইমেজ বা রং আসছে না, যে রংটা আমি দিতে চাই বা যে ইমেজটা আমি করতে চাই আমার আসছে না, আমি খুঁজছি চারিদিকে। সেমনি কবিরাও হয়তো তাদের মতো করে হয়তো কোনো একটা শব্দ আসছে না, যেটা মিলিয়ে দিলে ব্যাপারটা হয়ে যায়। দিনের পর দিন, রাতের পর রাত জেগে তারা যে পরিশ্রমটা করছেন, মানে এটা সত্যি না কথা বললে, না হয়তো এইটুকুনি আড্ডায় পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তাদের সঙ্গে তার অভিজ্ঞতাগুলো, আমার মনে হয় সকল সাধারণ মানুষ, সাধারণ বলবো না, তারাও তো তাদের মতো করে ভাবছেন, তাদের মতো করে দেখছেন, তাদের মতো করে পড়ছেন বা দেখছেন, যা যে মাধ্যমেও বা শুনছেন, সবকিছুই কিন্তু ওই বোধ থেকে হচ্ছে, যে বোধ থেকে ভালো লাগাটা জন্মায় বা ভালোবাসাটা জন্মায়। সেমনি এই যে এখন যে সংস্কৃতি, যে জায়গাটি, যে অবসাদ, এই সংস্কৃতিটা ভীষণ দরকার। গান শুনতে হবে, কবিতা পড়তে হবে, ছবি দেখতে হবে, হয়তো আমরা একদিনের মধ্যে থেকে একটা অন্য ভালো লাগাটা আবার খুঁজে পাবো হয়তো। ভীষণ ভালো লাগছে, আরো কবিতা শুনতে চাই, আর বেশি দেখেন বলা হয়ে যাচ্ছে। সেই কারণ বোধের বোধের কথা ছবি দেখবো না। বলছিলেন। হ্যাঁ না, হ্যাঁ, ছবি তো ছবি আমি কি করে দেখাবো? আমাকে তো সেরকম ভাবে বলা হয়নি, তাহলে আমি কোটি কোটি ছবি দিয়ে দেখাতে পারি, বিরক্ত হয়ে যাবে। আমরা কবিতা শুনি, ছবি আমি অনেক দেখেছি। একটু একদম এত সরাসরি কবিদের সঙ্গে বসা, তাদের ফিলিংসটা আমিও একটু শেয়ার করতে চাই, কারণ ভালো লাগে। কারণ আমি একটা ছোট একটা জিনিস বলে নি। এই রিসেন্টলি একটা জায়গায়, এই সংলাপ অবিরত বলে, উনি একজন ডাক্তারবাবু, ডার্মেটোলজিস্ট, কলকাতার বিখ্যাত ডার্মেটোলজিস্ট। উনি নিজেও কবিতা লেখেন, কিন্তু ভদ্রলোক অদ্ভুতভাবে একটা জিনিস করছেন, কবিতা কোন একজন কবি লিখছেন এবং আর্টিস্টদের কাছে একটা ছবি, ইলাস্ট্রেশন নয়, বলছেন কবিতার একটা প্রতিক্রিয়া দিতে। আমার এত ভালো লেগেছে। উনি আমার খুব প্রিয় একজন ডাক্তারবাবু। মানে কবিতার ইলাস্ট্রেশন আমরা আর্টিস্টরা করেই দিই, ইলাস্ট্রেশন না, প্রতিক্রিয়া। তুমি পড়ে যে একটা প্রতিক্রিয়া যদি মনে, এটা দরকার। তাহলে কি, মানে
হয়তো একটা কবিতা হচ্ছে, কেউ কবিতা পড়লেন, কবি হয়তো আমরা পাশে একটা ছবি আঁকছি আমার মতো করে ওনার কবিতার শব্দ শুনে, বা আমরা একটা ছবি আঁকছি, সেই ছবির ইমেজ নিয়ে একটা কবি কবিতা লিখলেন, হয়তো তাহলে একটা অন্য জায়গা উন্মোচন হতে পারে আমার মনে হয়। ধন্যবাদ। আমি আর একটু কবিতা শুনতে চাই। দারুণ, বিশ্বদা কবিতা শুনতে চেয়েছেন, আমিও এটার সঙ্গে একমত। তবুও আমি বিশ্বদাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে আমরা এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে হয়তো কেউ ভাবতে পারে যে আমরা এরকম মানুষের মৃত্যুর মিছিল চলছে সমস্ত পৃথিবীতে, ধ্বংসের মিছিল চলছে, সে তার মধ্যে আমরা কেন কবিতা পড়ছি, কেন আমরা সাহিত্য নিয়ে আলোচনা করছি? তো সেখানে আমরা সেই উত্তরটা অন্তত বিশ্বদার কথার মধ্যে কিন্তু সেই উত্তরটা রয়ে গেছে, যে যে বোধের একটা সীমায় পৌঁছানো, সেই জীবন দাসের সেই মাথার ভেতরে কি যেন অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো কোনো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদেরকে ক্লান্ত করে, ক্লান্ত করে। তো সেই বোধের যেই জাগর কাটা, সেটাকে আমরা আমাদের শিল্পীরা, আপনারা হয়তো দর্শকের মধ্যে, শ্রোতার মধ্যে, মানুষের মধ্যে প্রবাহিত করতে পারছেন। নতুনত্বের খোঁজে কবিতা এক অন্যরকম জগতের সৃষ্টি করে। শ্যামজিৎ শর্মা একজন দর্শক, তিনি লিখেছেন। আর একজন দর্শক শতাব্দী বিশ্বাস, উনি প্রশংসা করেছেন, তারা খুব ভালো লাগছে অনুষ্ঠান। ধন্যবাদ। তো আমি বিশ্বদার কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যাতে আপনারা একটু থাকে যে প্যান্ডেমিক সময়ও একটা চ্যালেঞ্জের মতো করে আপনি নিয়েছেন ওটা, যে আপনি বলছেন যে 100 days and 100 পেইন্টিং, প্রতিদিন এক একটা ছবি আঁকা, এক এক মাধ্যমে, এক এক ফর্মে। এই বিষয়টা আমার একটু জানতে ইচ্ছে করেছে, অনেক জানতে তো পারবো না, এটা একটু আপনি বলবেন। আর সুমনদের কাছে একটা প্রশ্ন আমার আছে, যে চর্যাপদ নিয়ে যিনি যে কাজটা করেছেন, আচ্ছন্ন নৈরিত, সেই ভাবনাটার কথা উনি ওনার ওখানে বলেছেন, কেন তিনি কাজটা করেছেন। তবু একটু আজকের দর্শক যারা আছেন হয়তো সকলে জানেন না, কারণ বাংলাদেশের অনেকেই অনুষ্ঠানটি দেখেন, তারা জানেন না যে এত অসাধারণ একটি কাজ হয়েছে সেই 1000 বছর আগের প্রথম নিদর্শন নিয়ে বাংলা ভাষার। আমার ওই চর্যার ওই যে বইটি, সেই বইটি আমার নিজের খুব প্রিয় কাজ। তার কারণ হচ্ছে চর্যার যে ভাষা, সেই ভাষা থেকে তো আমরা অনেক দূরে সরে এসেছি। তা আমার একটা ইচ্ছে ছিল যে এই সময়ের মন নিয়ে এবং এই সময়ের ভাষায় যদি চর্যাকে স্পর্শ করা যায়। কারণ আমার এখনো মনে হয় চর্যাপদের ভাষার মধ্যে যে রহস্য আছে, যে সমাধানহীনতা আছে, হ্যাঁ, সেই নিরাশক্তি আছে, হ্যাঁ, সেই নিরাশক্তিকে, সেই রহস্যকে, সেই তীর্যকতাকে, সেই সমাধানহীনতাকে আমরা আমাদের মন নিয়ে স্পর্শ করতে পারি। এখনো পর্যন্ত আমার মনে হয় চর্যাপদের যে কবিতাগুলো, সেই কবিতাগুলোর যে, যাকে আমরা আধুনিক বলি, যাকে আমরা সমকালীন বলি, চর্যাপদের সমকালীনতার কোনোদিন শেষ হবে না। তার কারণ হচ্ছে দুটো। একটা কারণ হচ্ছে চর্যা যারা লিখেছিলেন তারা তাদের চারপাশ থেকে, যারা যে জীবনে বেঁচে আছেন, যে সময়ে বেঁচে আছেন, যেভাবে বেঁচে আছেন, সে সমস্ত উপকরণগুলো নিয়ে তারা কবিতা লিখেছিলেন। মানে এমন কিছুই নেই চর্যার মধ্যে যা আমরা স্পর্শ করতে পারবো না। চর্যার মধ্যে নিজেদের জীবনের কথা আছে, নিজেদের জীবনের অভাবের কথা আছে, নিজেদের জীবনের অনটনের কথা আছে, নিজেদের লুণ্ঠনের কথা আছে, আমাদের পাড়াপড়শিদের কাছে নিজেদের হেয় হয়ে ওঠার অভিজ্ঞতার কথা আছে, ভালোবাসার কথা আছে, সবরীর নির্জন টিলার উপরে জীবনযাপনের লাবণ্যময় ছবির কথা আছে। এই সমস্ত প্রসঙ্গগুলো চর্যায় যেভাবে আছে, এটা হচ্ছে এক প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই গোটা অভিজ্ঞতার বয়ান চর্যায় এমন ভাবে ধরা পড়েছে, এমন একটা দূরের ভাষায় ধরা পড়েছে,
এমন একটা সুদূর এবং অবধারিত ভাষায় ধরা পড়েছে যে সেটা যত দিন যাচ্ছে তত আমাদের কাছে অনিবার্য হয়ে উঠছে, তত আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে, তত আমাদের কাছে মানে আমার মনে হচ্ছে যে আমাদের এই সময়ের লেখা সাহিত্যের একটা অংশ হচ্ছে চর্যাপদ। সেই জন্যে আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে চর্যাপদের এই রহস্যের সমসাময়িকতাকে, হ্যাঁ, রহস্যের সমসাময়িকতাকে, এই তীর্যকতার আধুনিকতাকে আমরা একটু আমাদের মন নিয়ে স্পর্শ করি। আমি কাজটা করতে করতে দেখলাম আমাদের সময় উল্লেখযোগ্য কয়েকজন কবি, শঙ্খ ঘোষ, অলোকরঞ্জন দাশগুপ্ত, মোহিত চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায় তো আলাদাভাবে আগে করেছিলেন, তারপর অমিতাভ দাশগুপ্ত সহ, বিতোষক ভট্টাচার্য সহ আরো কয়েকজন এই চর্যাপদ গুলো সেগুলো নিজেদের আমাদের সময়ের ভাষা অনুবাদ বলবো না, রূপান্তর করেছে। সেইগুলো আমার দেখে এত ভালো লাগলো এবং আমার নিজেরও কিছু অনুবাদ যুক্ত করলাম, করে গোটা ব্যাপারটা নিয়ে একটা এই বইটা করে ফেললাম। আমার সৌভাগ্য যে এই বইটি বাংলা ভাষার পাঠকদের কাছে অভূতপূর্ব সমাদর অর্জন করেছে, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা যে একটা কবিতাকে আমরা অনেকে মিলে কিভাবে পড়তে পারি, এইটা যে ভিন্ন চোখ, আজকে যে আমাদের আয়োজনটা হচ্ছে ভিন্ন চোখ, এই ভিন্ন চোখের অধিকারকে প্রতিষ্ঠা করে এই চর্যাপদের রূপান্তর গুলো। কারণ একটাই চর্যা, কখনো শঙ্খ ঘোষ অনুবাদ করে, একটাই চর্যা শঙ্খ ঘোষ অনুবাদ করেছেন, অলোকরঞ্জন দাশগুপ্ত অনুবাদ করেছেন, বিতোষক অনুবাদ করেছেন, সুভাষ মুখোপাধ্যায় অনুবাদ করেছেন, দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় অনুবাদ করেছেন, একটাই চর্যা। ফলে একটি মজাটা কি হচ্ছে, একটা চর্যাই বিভিন্ন কবির কাছে দেখার ভিন্নতার জন্য আলাদা আলাদা হয়ে উঠেছে। প্রত্যেক কবি একটা চর্যাকে নিজের মতো করে দেখছেন এবং নিজের মতো করে দেখছেন বলেই নিজের মতো করে প্রকাশও করছেন। ফলে একটা মূল চর্যা রূপান্তরে অনেক রকম হয়ে গেছে। এই যে ভিন্ন চোখ শব্দটার যে সুদূর প্রসারী তাৎপর্য, সেই তাৎপর্যটা প্রতিষ্ঠিত করার আরেকটি উপায় হচ্ছে একটা লেখাকে অনেকে মিলে দেখা। তেমনি এই চর্যাপদের এক একটা পদ বিভিন্ন কবির রূপান্তরে বিভিন্ন রকম হয়ে উঠে পড়েছে। ফলে শিল্পের যে বহুমাত্রিকতা, শিল্পের চরিত্রের যে বহুমাত্রিকতা, সেই বহুমাত্রিকতাকে এত চমৎকার ভাবে স্পর্শ করা যায় এই চর্যার এই রূপান্তর গুলো থেকে, যে আমি কাজটা করতে করতে না নিজেকে একটা শিহরণ অনুভব করেছি। যে বাংলা ভাষার প্রথম কবিতার বইটিকে আমাদের মন নিয়ে, আমাদের ভাষায়, আমাদের সময়ের মান্য কবিরা কিভাবে দেখছেন, এই দেখার কাজটা এই বইটিতে সেই অভিজ্ঞতার ইতিহাসটা মুদ্রিত রয়েছে। আমি কাজটা করে খুব তৃপ্ত হয়েছিলাম এবং আমার ইচ্ছে ছিল আরো আমার ছবি, হ্যাঁ, এবং আমার ইচ্ছে ছিল আরো কিছু অনুবাদ একসঙ্গে করে বইটাকে সম্পূর্ণ করব, কিন্তু এখনো পর্যন্ত সে কাজটা করতে পারিনি। ইচ্ছা আছে আবার করব। আমাদের ভাষার প্রথম রচনাটিকে আমাদের সময়ের মন নিয়ে স্পর্শ করার এই স্বীকৃতি, এই সুযোগ আমি পেয়েছিলাম বলে আমি এখন মারা গেছেন কবি অমিতাভ দাশগুপ্তর কাছে আমি কৃতজ্ঞতা জানাই। উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছিলেন এবং এর ফলে শিল্পের বহুমাত্রিকতার প্রতি আমাদের দায়বদ্ধতা আবার 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 ধরা পড়েছে। আমি নিজে এই কাজটা করে খুব কৃতজ্ঞ এবং আপনাকেও আপনার প্রতিও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই কাজটা নিয়ে কথা বলবার সুযোগ আবার করে দিলেন বলে। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এত সমৃদ্ধ হচ্ছি আজ, মানে আমি এখন দর্শকদেরকে বলতে চাই এবং সুমনদাকে বলতে চাই যে আমি সাহস করে কেন, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদের একটি পাঠ্য বিষয় থাকতো যে লোকজ নাটকের যে ফর্ম গুলো আছে, যেটা আমাদের অধ্যাপক সেলিম আল দীন করেছেন, তার আগে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় করেছেন, যে হাজার বছর যেই লোকজ যে ফর্ম গুলো, সেগুলোই যে আমাদের বাংলা নাটকের মূল ভিত্তি, যেখানে কথা, সুর, গান এবং একই সঙ্গে উপস্থাপন রীতি রয়েছে। কিন্তু আমরা সেই ফোর্ট উইলিয়ামের সেই 200 বছর ইতিহাসকে ধরে আমরা বলছি যে বাংলা নাটকের ইতিহাসের 200 বছর, এভাবে আমরা বলছি। তো যাই হোক, সেখানে আমাদের একটা প্র্যাকটিক্যালি থাকতো যে এক একটা ফর্মের, ধরেন গাজীর গান, মনসার পালা, মাদার পীরের পালা, এরকম তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে ওই প্রোডাকশন গুলো তারা যেই রীতিতে করে সেই রীতিতে দেখে
পরে ক্যাম্পাসে ফিরে এসে একটা স্ক্রিপ্টের উপরে সেটা আমাদের নিজেদেরকে বানাতে হতো, তারপর সেটার অভিনয় এবং ওই রীতিতে সেটা প্রযোজনা করতে হতো। তো যাই হোক, আমরা ভাগ্যবান যে আমরা সেই নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে সেলিম আল দ্বীনের তত্ত্বাবধানে আমরা, আমাদের সেটা নির্দেশনা ছিলেন আফসার আহমেদ। তো তখন আমরা ওই শ্রীকৃষ্ণ কীর্তন প্রোডাকশনটি যখন করি, তখন আফসার আহমেদ কিছু চর্যাপদ থেকে এবং কীর্তন থেকে কিছু লাইন নিয়ে নিয়ে উনি এটার একটা করেছিলেন। হ্যাঁ, এবং এটা আমাদের নাটকের গান, যে ওই 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 যে ধারাবাহিকতা, যে একটা নাটকের এবং বাংলা সাহিত্য ভাষার ধারাবাহিকতায় যে চর্যাপদের যে একটা বিশেষ অবদান রয়েছে, তো অনস্বীকার্য। তো সেখান থেকে কিছু কিছু আহ কথা সুর করা হতো, করে সেটা পারফর্ম। সেই জন্য আমি সেই মানে আমি যখন আমি একদম গোড়া থেকে ভেবে রেখেছিলাম যে আমি এই দুটো লাইন অন্তত যে আমি শ্রোতাদের জন্য, বিশেষত সুমনদার জন্য আজকে আমি উপস্থাপন করব, পারি আর না পারি। তো যাই হোক, খুবই ভালো লাগলো যে আমরা, মানে খুব ভালো লাগছে, মানে আমার আজকে মনে হচ্ছে কি, মানে এটা ঠিক আড্ডা, হ্যাঁ ঠিক আছে, খুব সিরিয়াস বিষয় সেটাও ঠিক আছে, কিন্তু এত চমৎকার করে বলছেন বিশ্বদা, আপনি, মোস্তাক ভাই। আমি একজন দর্শক হিসেবে খুব উপভোগ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিন্ন চোখের সম্পাদক আলী আফজল খান, তিনিও একজন কবি এবং এই নানা রকমের মাধ্যমে শিল্পের জন্য এক বলা চলে গেলে তিনি ঠিক যেই একদম ধরাবাঁধা যে জীবন, চাকরির জীবন, সেটাকে ছেড়ে ছুড়ে এই নানা কবি, শিল্পী, চিত্রকর এদেরকে নিয়ে তিনি কাজ করছেন। হ্যাঁ, এই যে কাজ করছেন, মোস্তাক ভাই আপনার কাছে আসছি, আমাদের আর 20 মিনিট হাতে সময় আছে, আপনার কাছে আসছি। এই যে কাজ করা, এই যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে কাজ করা, আপনি অনেকগুলো কাজ করেছেন ইতিহাস নিয়ে, আপনি আমাদের এই লোকজ ধর্ম এবং দর্শন, সুফিবাদ, এগুলো নিয়ে কাজ করেছেন। আপনি যদি আমাকে এই যে কোনো একটা লোকজ দর্শনের সঙ্গে বা আধুনিক দর্শন, সুফিজম, এটার সঙ্গে শিল্পের শক্তিটা যে কত সুদূর প্রসারী, আজকের অনুষ্ঠানটি যে কেউ যদি দেখেন, তারা খুব সহজ করে বুঝতে পারবেন যে পাওয়ার অফ আর্ট কি। তো মুস্তাক ভাই যদি একটু বলতেন, যেহেতু আপনি অনেক কাজ করেছেন এই বিষয়গুলো নিয়ে, যে এক একজন মানুষের জীবন থেকে আপনি তার নির্যাসটুকু বের করে আনছেন, হ্যাঁ, যাদের কথা তো কেউ জানতো না, সেরকম মানুষদেরকে নিয়ে আপনি কাজ করছেন, কেন করছেন? নিশ্চয়ই এটার একটা শক্তি আছে সুমনদা, নাহলে ওই কেন এত কষ্ট করবেন? সেই শক্তিটা কি, আপনি আসলে প্রজন্মকে কি দিতে চেয়েছেন? আপনার জন্য আপনাকে তো কেউ বলেনি যে ভাই আপনি ওর জীবন নিয়ে কাজ করেন, আব্দুল ওয়াদুদের জীবন নিয়ে কাজ করেন, ওর ইতিহাস নিয়ে কাজ করেন, সুফিবাদ নিয়ে কাজ করেন, কেউ তো আপনাকে বলে দেয়নি, নাকি সুমনদা? কিন্তু কেন আপনি এই কাজগুলো করে প্রজন্মকে আসলে আপনি কি দিতে চাচ্ছেন, একটু যদি সংক্ষেপে বলেন। প্রথমেই ধন্যবাদ জানাই, এবং যেহেতু আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকেই চলে আসছি, আমি ভিন্ন চোখের সঙ্গে যারা জড়িত আছেন, আলী আফজল খান সহ আরো যারা আমি জানি অন্তরালে অনেকেই কাজ করেন, এবং প্রধানত আলী আফজল খানকে ধন্যবাদ জানাই। তার বিশেষ পরিকল্পনা আছে আমরা জানি, সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে পরে, তারই একটা অংশ হিসেবে তার বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি যে আজকের এই অনুষ্ঠানগুলো হচ্ছে। আর আপনি যে কথাগুলো বললেন, আমি আজকেই বিশেষ করে দুপুরে আমি কাকতালীয়ভাবে আপনার প্রশ্নের সঙ্গে একটা মিলিয়ে যায়, একটি যে বই নিয়ে কাজ করছি সর্বশেষ, এক পাণ্ডুলিপি নিয়ে, নাগরি গ্রন্থ ফকির মজিরুদ্দিনের বেদ জহুর, সেই তত্ত্বগ্রন্থের ভূমিকার শেষ জায়গা থেকে আমি একটু শুরু করব। শেষ অনুচ্ছেদে আমি যে কথাগুলো বলতে চেয়েছি, এই যে বেদ জহুর, এর রচয়িতা হলেন ফকির মজিরুদ্দিন, 19 শতকেরই লোক। 1270 বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেন। খুব পরিচিতি পাননি, আসলে পরিচিতি পাওয়ার কথা না। আমি যে পাণ্ডুলিপি নিয়ে কাজ করছি এখন, সেই পাণ্ডুলিপির সব জায়গায় ভূমিকা আমি এই কথাটাই বলতে চেয়েছি, তিনি চান নাই
এই তত্ত্বগ্রন্থটা ব্যাপকভাবে পাঠপ্রিয়তা পাক, কিন্তু সেই বইটির কিছু অংশ, খণ্ড অংশ অন্যান্য জায়গা থেকে নিয়ে একসময় বেরিয়েছিল প্রেমমালা নামে। মানে এই বেদঝোর থেকে কিছু অংশ সেই প্রেমমালা চাপা হয়েছিল, তার সন্তান সেটা একসময় প্রকাশ করেছিলেন। এই ভূমিকে আমি শেষ জায়গায় যে কথাটি বলতে চেয়েছি, পুরোপুরি একটা তত্ত্বগ্রন্থ, ফকিরি তত্ত্বের গ্রন্থ হলো বেদজহুর। নামই আপনার বুঝতে পারছেন, বেদকে, ফকিরি তত্ত্বের গোপন কথাকে প্রকাশিত হয়েছে এই তত্ত্বগ্রন্থে। আমি যে শেষে যে কথাটি বলতে চেয়েছি সেটা হলো এই, যে এই তত্ত্বগ্রন্থ থেকে সংশ্লিষ্ট যারা, তারা সবাই পাবেন এমন কিছু বিষয়, যে বিষয় নিয়ে তারা হয়তো এখনো হয়তো তারা তাদের সাধন তরিকার সে জায়গায় হয়তো তারা যুক্ত হতে পারবেন। পাশাপাশি আজকের এই পাণ্ডুলিপিটা যখন প্রকাশিত হবে, একালের পাঠকের আমরা কি পেতে পারি, সেটা একটা খুব জরুরি প্রশ্ন। না হলে এই সমস্ত তত্ত্বগ্রন্থ প্রকাশেরও কিন্তু প্রাসঙ্গিকতা থাকে না। আমরা জানি আমাদের বাংলা কবিতার ইতিহাস অনেক পুরনো। একটু আগে আলোচনা হচ্ছে, সেই চর্যাপদ থেকে যদি আমরা শুরু করি, এখন পর্যন্ত দীর্ঘদিনের একটা ইতিহাস। এখন যারা কবিতা লিখছেন, আমরা জানি যে সব জায়গায় 90 থেকে শুরু করে আজকে এই মুহূর্তে যিনি কবিতা লিখলেন, সব জায়গায় এক ধরনের, আপনি একটা বিষয় চিন্তা করবেন, ভাষা এবং বিষয়ের মধ্যে ব্যাপকভাবে এক ধরনের অস্থির চিত্রকল্প, অস্থির চিন্তার প্রকাশ এবং প্রচার আমরা এখানে লক্ষ্য করি। আমি বলছি না এগুলো কৃত্রিম, তার মধ্যে কোনো মৌলিকত্ব নেই, সে কথা বলছি না। একটু আগে বিশ্বজিৎ দাও বিভিন্ন বারবার এই প্রসঙ্গগুলো তুলে আসছে। আমি বলছি এখন কবিতা চর্চা থেকে শুরু করে সাহিত্য চর্চার একটা সমবায়ী শিল্পের একটা রূপ নিয়েছে, কিন্তু এরপরও আমি বলছি যে কোথাও না কোথাও একটা জায়গায় একটা বদ্ধতা তৈরি হচ্ছে, একটা প্রথাগত জায়গায় একটা চড়ায় এসে আমরা আটকে যাচ্ছি কোথাও না কোথাও। তার কারণটা হলো যে আমরা যে জায়গা থেকে ব্যাপকভাবে, সচেতনভাবে, যে জায়গা থেকে আমাদের গ্রহণ করবার কথা ছিল, সেই জায়গা থেকে, সেই সমস্ত জায়গা থেকে আমরা অনেক কিছু আমরা গ্রহণ করতে পারিনি। না হলে সেখানে আমার মনে হয় আরো বেগবান হতো। আপনার সৌভাগ্য, আপনি সেলিম আল-দ্বীনের ক্লাস করেছেন, তার সঙ্গে কাজ করতে পেরেছেন। তিনি যে জায়গায় বিশেষভাবে আমাদের আকৃষ্ট করতে চেয়েছিলাম, সেই জায়গাগুলোর কথা বলছি। আমাদের যে লোকসাহিত্য, আমাদের যে লোকসাংস্কৃতিক যে ঐতিহ্য, সেই বিষয়গুলোকে আমরা যথা প্রসঙ্গে, যথা অর্থে গ্রহণ করতে পারি নাই। অসংখ্য পাণ্ডুলিপি প্রকাশিত হয়েছে, অসংখ্য কিছু প্রকাশিত হয়েছে, কিন্তু তার গ্রহণ বর্জনের যে দার্শনিক যে দিক যেগুলো আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা, এই সম্পাদকেরা চিন্তিত ছিলেন না। সেই জায়গা থেকে আমরা কি নিতে পারি? আপনি দেখবেন যে আমাদের শব্দ, একই শব্দ, শব্দবন্ধ, আমাদের বাক্যের ব্যবহার, আমাদের চিত্রকল্পের ব্যবহার, সবকিছু একটা জায়গায় এসে স্থির হয়ে যাচ্ছে। আমি আগেই বলছিলাম, অস্থির চিত্ততার মধ্যেও কিন্তু এক ধরনের বদ্ধতা তৈরি হচ্ছে, কিন্তু আমরা বেগবান করতে পারছি না। কারণ আমাদের যে এই যে বিশাল যে সম্পদ, জায়গাগুলো থেকে যেভাবে আমাদের গ্রহণ করবার কথা ছিল, সেগুলো আমরা গ্রহণ করতে পারি নাই। আমরা বাইরের বিশ্ব সাহিত্য থেকে যতটুকু আমরা গ্রহণ করেছি, ততটুকু গ্রহণ করতে পারিনি আমাদের এই লোকায়ত সাহিত্য থেকে। এটা আমাদের অত্যন্ত একটা সীমাবদ্ধতা। সেই একটা জায়গা, সেটা হলো আজকের যুগে আমার কাজ করার পিছনে। পাশাপাশি হলো যে এই মানুষ যারা ফকির, সুফি ফকিররা যারা আছেন, বা বাউল ফকিররা যারা কাজ করছেন, তাদের টেক্সটের বাইরেও তাদের জীবনটা এত অসাধারণ এবং এত সরল সাদাসিধে তাদের জীবন দর্শন, এই মানুষ রতনের প্রতি এক ধরনের আগ্রহ আমার সেই ছোটবেলা থেকে তৈরি হয়েছে। আমি যে জায়গায় বড় হয়েছি, তার আশপাশেই সবসময় তাদের বিচরণ করতে দেখেছি, তাদের দিকে আমি আকৃষ্ট হয়েছি। আমার মনে হয়েছে যে বিশেষ করে যে সাম্প্রদায়িক বিশ্বাসের আমরা প্রতিনিয়ত আমরা কাতর হচ্ছি, আমরা আক্রান্ত হচ্ছি, এগুলো থেকে আমাদের অনেক তত্ত্ব,
অনেক কিছু থেকে অনেক কিছু আমরা পাইনি, কিন্তু আমার এখনো মনে হচ্ছে যে সেই লোকায়ত সাহিত্য থেকে, লোকায়ত দর্শন থেকে, লোকায়ত গান থেকে আমরা এখন সেই অসাম্প্রদায়িক চেতনার সেই আসল জায়গাটিকে আমরা সেখান থেকে নিতে পারি। শেষ কথাটি বলি, আমি যে কবির কথা বললাম, ফকির মজিদ, তিনি একটা জায়গায় তিনি ফাতিমা এবং সরস্বতীকে একই পংক্তিতে তিনি গ্রহণ করেছেন। ফাতিমা এবং সরস্বতী, তিনি বলছেন সরস্বতীকে তার উপর ভর করতে বলছেন এবং বলছেন যে ফাতিমা এবং সরস্বতী একই জায়গায় তিনি নিয়ে আসছেন, তিনি নিতে পেরেছেন, তার কোনো সমস্যা হয় নাই। আমরা নিতে পারছি না। আশা করি আগ্রহের জায়গার কিছুটা কারণ হয়তো আমি একটু বলতে পেরেছি। সহজ মানুষ ভজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে পাবির অমূল্য নিধি বর্তমানে। হে সহজ মানুষ ভজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। আমি জানি না কি কারণে আমি খুব সৌভাগ্যবান এই অর্থে যে কেউ হয়তো সেলিম আল দীন বলেছিলেন যে তুই প্রতিদিন একটা করে পড়বি গীতবিতান। হ্যাঁ, আর এই যে সাইজি, এই যে বাউল যার কথা বলছিলেন, এই যে আমাদের যে এত সম্পদ, হয়তো এগুলো নিয়ে ভাবতে ভাবতে যে আমাদের অভাবটা কি, সেই গুরুদেবের সভ্যতার সংকট যে শেষ যে সূর্যটা উদয় হবে সেটা আমাদের এই প্রাচ্য থেকেই হবে। হয়তো সেসব ভাবতে ভাবতে অনুসন্ধান, নিজের মতো করে অনুসন্ধান করতে করতে আমি দেখি আর প্রতিটা মুহূর্তে ডুবে থাকি যে কি সম্পদ আমাদের আছে, আমরা সেটাকে তুলে ধরতে পারছি না প্রজন্মের কাছে। শামীম শাহান আমাদেরকে শুনছেন, বলছেন যে প্রিয়জনদের কথা শুনছি, ভালো লাগছে, ইংল্যান্ড থেকে শুনছেন। হ্যাঁ, প্রিয়জনদের কথা শুনছি, ভালো লাগছে। শামীম ভাই ধন্যবাদ। শামীম শাহান চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, মোস্তাক ভাইও ছিলেন সিলেটে। শুভ্রজিৎ ভালো লাগলো, ধন্যবাদ শুভ্রজিৎদা। আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বদার কথা অনেকক্ষণ শুনি না, আমাদের সময়ও একদম প্রায় শেষের দিকে চলে আসছে। আমি অনেক ক্ষুধা নিয়ে আজকে চলে যেতে হবে। হ্যাঁ, বিশ্বদা যদি একটু আপনার এই যে চ্যালেঞ্জটা আপনি নিয়েছেন প্যান্ডেমিক সময়ে, সেই আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি রাহুল গাঙ্গুলি করেছেন যে অতিমারি পরবর্তী পর্বে বিভিন্ন ভাষা এবং মাধ্যমের শিল্প আরো কতটা কাছাকাছি আসার সম্ভাবনা, এরকম একটা প্রশ্ন করেছেন বিশ্বজিৎদা। আপনি চাইলে এটার একটু উত্তর দিতে পারেন ছোট করে। আর আপনি যে প্যান্ডেমিক টাইমে অনেক কবি শিল্পীকে আমরা দেখছি যে তারা নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়েছে, রোজ লিখতে, আপনি আঁকছেন, সেটা যদি একটু বলেন। প্রথমে আপনারটা বলি, সেটা হচ্ছে আমি আঁকছি। প্রথম কথা হচ্ছে সে তো আমরা নিজেরা নিজেদের মতো করে এক্সিবিশন বা বিভিন্ন জায়গায় কাজকর্ম, ছাত্রছাত্রীদের সঙ্গে থাকা, এগুলো তো করছি। কিন্তু এই প্যান্ডেমিক সময় যেটা ভীষণ দেখা গেছে আর কি, মানে একটা আমরা চ্যালেঞ্জ হিসেবে আমরা আর্টিস্টরা নিয়েছি যে এফবিতে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায় যে আমরা নিজেদের ছবি আমরা পোস্ট করব বিভিন্ন জায়গায়। তাহলে ছবিটা এরকম 10 জনকে আমরা সিলেক্ট করেছি, আমাদের বন্ধু বান্ধব যারা সমমনস্ক, প্রত্যেকের সঙ্গে শেয়ার করে আমরা করেছি 10 জন করে। তার আগেও আমি করেছি বহু রকম মানে আলোচনা হয়েছে সেই প্রসঙ্গে। এবার করতে গিয়ে যেটা আমার মনে হয়েছে যে শুধু আমি কেন, আমার ছবি কেন, এটা ভাবতে গিয়ে যে শুধু আমাকে নিজেকে প্রজেকশন করাটা, এটা বোধহয় এই সময় দরকার নেই। যেহেতু আমি একটা ইউনিভার্সিটিতে রয়েছি, আমার অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা কিনা যারা পাস আউট, প্রায় আমাদের 2008 থেকে আমাদের ডিপার্টমেন্ট শুরু হয়েছিল।
আনলাম, তাদেরকে আমি ছবি দিতে বললাম, আমি তাদেরকে সিলেকশন করে ছবিটাকে আমি পোস্ট করা শুরু করলাম। আপনি ভাবতে পারবেন না কি আনন্দ তারা পেয়েছে, মানে এবং তারা ভীষণ ভালো কাজ করেছে বিভিন্ন মাধ্যমে তাদের মতো করে। মানে আমার ভালো লাগার থেকেই করেছি, কিন্তু জনসাধারণ যারা দেখেছেন, হ্যাঁ, শিল্পপ্রেমীরা আমি যারা কিছু কিছু দেখেছেন, দেখছিলাম, এটা আমার দেখে মানে আমারও খুব ভালো অপূর্ব। লাগছে। মানে এইটুক ছোট ছোট, মানে তাদেরকে মাস্টার ডিগ্রি করে বেরিয়েছে, এত সুন্দর তাদের রিপ্রেজেন্টেশনাল কোয়ালিটি, মানে হারিয়ে যাবে, আর দুদিন বাদে তারা হারিয়ে যাবে। আমার বলার দুটো উদ্দেশ্য, মানে আসলে সরকারি বা বেসরকারি পেট্রোনাইজেশন ভীষণ দরকার শিল্পকে রক্ষা করার জন্য, কেউ পাশে আসা ভীষণ দরকার। নাহলে এদের এদের প্রতিভা আর দুদিন বাদে কত সুন্দর সুন্দর লিটল ম্যাগাজিনে সব কবিতা লেখেন বিভিন্ন জায়গায়, তারা হারিয়ে যাবে যদি আমরা সবাই যদি তাদেরকে পাশে না দাঁড়াই। কেউ যদি সিনিয়ররা এসে তার একটা যদি জুনিয়রদের যে ভালো একটা কবিতা পোস্ট করে, তার মধ্যে কিন্তু অন্য একটা জায়গা তৈরি হবে যে না, কেউ আমারটা করেছেন। এইটা আমার মনে হয় যে তো শিল্পের জায়গা থেকেও ভালো লাগছে, সবাই শিল্প বোধটা তৈরি হচ্ছে। আসলে বোধটা তৈরি হলে অনেকের একটু সমস্যা হবে, যে কোনো বোধ তৈরি হলে আহ, সমাজ রাষ্ট্র অনেকের অনেক সমস্যা তৈরি হতে পারে, সেটা বুঝে। কিন্তু আমার মনে হয় বোধটা তৈরি হওয়াটা ভীষণ দরকার। আহ, আর মানে আর একটা ছোট জিনিস বলি যে পাবলিসিটি ভীষণ দরকার। মানে বাংলার যেটা আপনারা করছেন এটা তো সাংঘাতিক একটা বিষয়, যেটা বাংলার কিন্তু বাঙালি বা বাংলার যে জায়গাটা, যে আমরা কিন্তু ভীষণ ইন্ট্রোভার্ট আর কি, মানে নিজেটা বেশি কিছু দেখাতে চাই না। আমাদের পাবলিসিটিটা ভীষণ দরকার। আমি দুটো ছোট্ট উদাহরণ দিই। একটা হচ্ছে আমাদের ডেভিড আর যদি নটরাজের মূর্তি যদি ধরা হয়, দেখবেন যে ডেভিড অনেক মানে খ্যাতি সম্পন্ন, মানে মানে তার জায়গাটা ডেভিডের যে ব্যাপারটা, কিন্তু নটরাজের মূর্তির যে নান্দনিকতা রয়েছে, তার যে ভঙ্গিমা, তার যে কনস্ট্রাকশনগত জায়গা রয়েছে, অপূর্ব, মানে সাংঘাতিক বিষয়। মানে শুধুমাত্র পাবলিসিটি মানে ডেভিড যত মানে পাবলিসিটি মানে প্রিন্ট হয়, তার তুলনায় নটরাজ প্রিন্টই হয় না, আপনি পাবেনও না কোনো জায়গায়। আমার কথা হচ্ছে আমাদেরকে নিজেদের মতো করে নিজেদের এগিয়ে আসতে হবে। আমরা আর ঘরে বসে থাকলে চলবে না, এটা একদম নিজেদের মতো করে ভাবতে হবে। নিজেদেরকে সবাইকে একসাথে নিয়ে চলতে হবে। সবাইয়ের সব মানে কালচারাল যে এক্সচেঞ্জ যেটা বলে, যে প্রত্যেকের থেকে প্রত্যেকে আদান প্রদানটা ভীষণ অন্যরকম ভাবে করতে হবে। তা না হলে আমরা বোধহয় হারিয়ে যাব। একটা নালে চলমান যে জায়গা তৈরি হচ্ছে সেই মানে ভাসিয়ে দিতে হবে সেই জায়গা থেকে। আর মানে বিশেষভাবে যেটা আমি এই 2019 সালে আমি বাংলাদেশে সৌভাগ্যবশত একটা এক্সিবিশন করতে গিয়েছিলাম। কি অপূর্ব লেগেছে সেই সময়টা, মনে হচ্ছে নিজেদেরই দেশ কেমন যেন শুধু কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো। তার সেই সময় ওখানে এক্সিবিশন, তারপরে সেখানে আমাদের 21শে ফেব্রুয়ারিও ছিল, কি উত্তেজনা, সেই মানে কি সুন্দর ডিসিপ্লিন। সেই জায়গা দিয়ে আমরা গিয়ে ওই আমাদের সময় বোধহয় আরো অনেক ছাত্রছাত্রীরাও সবাই ওই ওই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক তারাও ছিলেন। কেউ হয়তো ওই আলপনা করছেন এবং তার টিম নিয়ে, মানে তাদের সঙ্গেও আলোচনা হলো, কথা হলো। মানে ভাবা যায় না, মানে সেই জায়গাগুলোকে দেখা, সেই জিনিসগুলোকে ভাবার। আর একটা জিনিস, যে এই লকডাউন বা প্যান্ডামিক সময়ে যে সবাই একটা গৃহবন্দী, কিন্তু আমরা প্রকৃতিকে অন্যভাবে দেখলাম, প্রকৃতির বিভিন্ন রং রূপকে একটা অন্যভাবে কিন্তু আমাদের কাছে ফুটে এসেছে, যেটা কিন্তু আমাদের কাছে বড় পাওয়া। আজকে প্রকৃতিকে আমরা যেভাবে টর্চার করেছি, সেই জায়গা থেকে আজকে এই এই কিছু দিনের জন্য কিন্তু প্রকৃতি তার নিজের ডানা মেলে উড়েছে, একটু হাঁপ ছেড়ে বেঁচেছে আর কি। এটা আমাদের বড় পাওয়া। বিশেষ করে শিল্পী সাহিত্যিক যারা কবি, তাদের পক্ষে তো খুবই ভালো। আহ, আর রাজনৈতিক মনস্কতা একটা নিয়ে প্রশ্ন হয়েছিল, আমি ছোট্ট করে একটি বলি। প্রত্যেকের একটা ফিল্ড রয়েছে, ছবিটা তার মতো করে। দুটোই কিন্তু বড় কঠিন জায়গা। যারা শিল্প সাহিত্যিক কবি যারা রয়েছেন, তাদের কিন্তু তাদের কাজটার প্রতি একটা একটা দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতাটাই কিন্তু একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে দিতে পারে।
সুতরাং সেই জায়গাটা তার তার নিজের মতো করে করে যাওয়াটাই ভালো। আমি সুমন বাবুর কবিতা শুনলাম, একদম চূড়ান্ত বাস্তব। ওইদিকে আমি মোস্তাক আহমেদ দিন মহাশয়ের একজন ওনার যেটা বলেছে শুনলাম যে শুভজিৎ বিশ্বদা আপনাকে ইন্টারেক্ট করে বলছে, আমি দাদার ছাত্র, দাদা আমার ছবি, আমার বন্ধুদের ছবি সকলের সামনে তুলে ধরেন। দারুণ। হ্যাঁ, আমি এটা ধন্যবাদ। করেছি এই কারণেই যে তাদের যে এই সময়টা তারা বেরিয়েছে, তারা এখন স্ট্রাগলিং পিরিয়ড, তারা এখন কোথায় দিশাহারা, সেই জায়গাটা যদি এক যে মাস্টারমশাই হিসেবে যদি একটু পাশে দাঁড়াতে পারি, তাহলে আমার মনে হয় এর থেকে বড় পাওয়াটা আর মনে হয় কিছু নেই। আমি আমারটা আর কত দেখাবো, নিজের সবাই আমি আমিত্বতে ভুগি, আমিত্ব থেকে একটু যদি বেরোতে পারি হয়তো পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠবে সবাই। এটা এটা আমার মনে হয়, এবং আমি চাইবো যে শুধু শিল্পীরা নয়, শিল্পী, কবি, সাহিত্যিক, যারা গান করেন সবাই একটা প্ল্যাটফর্মে আসুক, তাহলে বোধহয় আর একটা নতুন পৃথিবী জন্ম নেবে। বাহ বাহ, দারুণ। আর ছোট্ট করে আর কি, আর কিছু তো মানে বলার প্রচুর রয়েছে, কিন্তু বোধহয় সময় বেশি নিয়ে ফেলছি আমি। এই বলে আমি তো বিপদে, আমি তো থামাতে পারছি না। আর আপনার গান তো মানে একদম মনে হচ্ছে শিহরণ জাগিয়ে দিল, মানে কি সহজ, মানে যেটা মানে আমাদের ফোক সং যেগুলো, ফোক যারা শিল্পীরা, তারা কোনো ইনস্টিটিউশন কিছু করতে পারে না, শিল্পী তৈরি করতে পারে না, কবি তৈরি করতে পারে না, এটা ভিতর থেকে আসে। এটা যে মনে করবে সে আসে, যার দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, সে কিন্তু সেই চোখটা তৈরি করে দেবে। ভিন্ন চোখ ভীষণ সার্থক একটা জায়গা, যে ভিন্ন ভাবে দেখা, মানে সেই জায়গাটা বোধহয় অন্যরকম। আর ওই দায়বদ্ধতা তো আছেই, যে যেরকম ভাবে পারবে সে সেরকম ভাবেই করবেন। ইনস্টিটিউট কিচ্ছু করে দিতে পারে না, কারণ ফোক আর্টিস্টরা কোনো জায়গা থেকে শেখে না, বংশ পরম্পরায় তারা একটা অর্জন করে আসে, কিন্তু তাদের মধ্যেও কিন্তু আধুনিকতার ছোঁয়া রয়েছে, যেটা কিন্তু দেখা যায়। সেগুলোকে প্রমোট করতে হবে, সরকারি বা বেসরকারি ভাবে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে, সামনের সারিতে নিয়ে আসতে হবে, তাহলেই আমরা একটা অন্য জগৎ পেতে পারি। নমস্কার, আর বেশি সময় নেব না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ কথা বিশ্বদা আপনি বললেন আমাদেরকে। যে একটা বললেন যে আমি আমি যে আমিটা যদি আমরা সরাতে পারতাম, সবই আমি। সেই আই এম নোবডি, হু আর ইউ, আর ইউ নোবডি টু, সেটা আমরা বলতে পারি না। অথবা আই হ্যাভ নাথিং টু বি প্রাউড, সেটাও আমরা বলতে পারি না। সারাক্ষণ ওই আমিত্বটাকে আমরা যেন সরাতে পারি, লোকশিল্পের শক্তিটাকে যেন আমরা ব্যবহার করতে পারি, আমরা যেন যেটা সমস্ত পৃথিবীর মানুষকে যে একত্রিত, শিল্পীদেরকে একটা একত্রিত প্ল্যাটফর্মে আসতে পারলে যে তার শক্তিটা পৃথিবী কেমন করে তার ফলটা পাবে, সেটা আপনি একটা ইঙ্গিত দিয়েছেন আমাদেরকে। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি সুমনদার কথা দিয়ে শেষ করব। সুমনদা কি বলবেন? আমি আর আসলে কোনো প্রশ্ন করতে পারবো না, কারণ অনেক স্টকে ছিল, কিছুই জিজ্ঞেস করতে পারিনি। সুমনদা, আপনি আপনার নিজের মতো করে একটু কিছু বলুন, আমরা তারপরে আসলে আজকের মতো বিদায় নিতে হবে নিশ্চয়ই, আবার দেখা। না, আমাদের বলার আমরা সবাই মিলে একটা কথাই আসলে নানাভাবে বলতে চাইলাম, যে এই বিপন্ন সময়ে, এই বিপর্যস্ত সময়ে আমরা নিজেদের মতো করে নিজেদের কাজ করে যাব, এবং আমাদের কাজের যদি আমরা নিজেরা আমাদের কাজে সৎ থাকি, তাহলে সেই কাজের সুফল কোথাও না কোথাও ফলবে। এবং আমরা যদি সৎ থাকি এবং আমরা যদি নিজেদের কাজ নিজেদের মতো করে এই ভয়ঙ্কর একটা সময়েও আমরা যদি করে যেতে, যেটা বিশ্বজিৎবাবু বললেন, তিনি করেছেন, তিন ভাই নিজের কাজ করছেন, আমিও চেষ্টা করছি আমার মতো করে কাজ করতে, এই সমস্ত কাজ শেষ পর্যন্ত কোথাও একটা গিয়ে গন্তব্য খুঁজে পাবেই। এবং সেই গন্তব্য আমার বিশ্বাস সমস্ত মানুষের ভালোর জন্য, সমস্ত সুসময় যাতে আসে, সেই প্রার্থনার ধ্বনি সেই গন্তব্যের কাছে গিয়ে পৌঁছবে, এই আশা নিয়ে, এই বাসনা নিয়ে, এই 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 ভালোবাসা জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ভিন্ন চোখ সংগঠনটিকে আমি আমার আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। এরকম একটা নানা মাধ্যমের মধ্যে সম্পর্কের যে অভিজ্ঞতা, যে চলাচল,
সেই চলাচলের অভিজ্ঞতাটাকে এরকম নিজেদের মধ্যে আলোচনার সুযোগ করে দেবার জন্য আমি ভিন্ন চক্ষের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে এখানে যারা আছেন সবাইকে ভালোবাসা, আদর, বন্ধুত্ব জানাচ্ছি, জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা সবাই একটা ইতিবাচক একটা সরণিতে পৌঁছানোর চেষ্টা করেছি প্রত্যেকেই, যে এই বিপন্নতাই শেষ কথা নয়, শেষ পর্যন্ত কোথাও না কোথাও গিয়ে আমরা আমাদের কাজ নিয়ে, আমাদের ইচ্ছে নিয়ে, আমাদের বাসনা নিয়ে পৌঁছতে পারবো। এইটুকুই তো কথা। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো। আসলে গুরুদেবের আজ প্রয়াণ দিবস। সে আবারও আমার শিক্ষকের কথা দিয়ে শেষ করছি। তিনি বলেছিলেন যে প্রতিদিন একটি করে গীতবিতানের গান পড়িস, জীবনের যত বয়স বাড়বে তত তাকে প্রতিদিন নতুন নতুন করে উপলব্ধি করতে শিখবি। সত্যিই তাই। সে কারণে ভেতরে ভেতরে তাকে গেয়ে উঠি বারবার, সুরে, জীবনে, মরণে, বেদনায়, আনন্দে, প্রেমে, প্রার্থনায়, সকল সময় তাকে ডেকে উঠে, যেন তার মাধ্যমে যেন সবকিছু, অনেক কিছু বলতে চাই। তো এইটুকু বলেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং যারা দর্শক শ্রোতা রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে, অনেকে রয়েছেন, অনেকে দেখবেন, তারা যেন আমাদের কবি, শিল্পী, সাহিত্যিকদেরকে পাঠ করেন, যেন গুরুদেবকে পাঠ করেন, যেন লালন সাহিত্যকে পাঠ করেন, যেন জয়নুল, কামরুল, যামিনী রায় তাদেরকে পাঠ করেন, অবনীন্দ্রনাথ ঠাকুর তাদেরকে পাঠ করেন। আবার তারা যেন মোস্তাক আহমেদ বিন সুমন গুণ তাদেরকেও পাঠ করেন। সেই আশা ব্যক্ত করে সকলের প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।